এক ব্যক্তির ধারণা এই যে তাকে এক অদৃশ্য আততায়ী খুন করার চেষ্টা করে চলেছে, কখনো ঘরের মধ্যে সাপ ছেড়ে দিয়ে, আবার কখনো ছাদ থেকে ইট ফেলে দিয়ে। কিন্তু এই ঘটনা শুরু হয়েছে তার কাকার অদ্ভুত উইল প্রকাশের পর। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম খুনের নীরব সাক্ষী। গল্পটি লিখেছেন গৌতম রায়। গল্পটি নেওয়া হয়েছে রহস্যবেদী নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এক্সকিউজ মি, আপনি তো মিস্টার নীলাঞ্জন ব্যানার্জি, আই মিন গোয়েন্দা নীল ব্যানার্জি? হ্যাঁ, কিন্তু বলে নীল অপরিচিত ভদ্রলোকের মুখের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। দীপুও তাকালো। ভদ্রলোকের বয়স খুব একটা বেশি না, 27 থেকে 28 হবে। লম্বা দোহারা চেহারা, গায়ের রংটা একটু মাজা মাজা, চুল ব্যাক ব্রাশ, চোখে মোটা কালো ফ্রেমের চশমা এবং ভ্রুয়ের ভাঁজে চিন্তার ছায়া। পরনে জিন্স প্যান্ট ও সাদা হাফাতা শার্ট। আর পাঁচটা বাঙালি ছেলের থেকে খুব একটা পার্থক্য নেই। নীল আবার বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। না, আমাকে আপনি চিনবেন কোত্থেকে? নাম করা কেউ নই, একটা কলেজের প্রফেসর, পড়াই কেমিস্ট্রি। বেশ, তা না হয় বোঝা গেল, কিন্তু কদিন ধরে কেবল আপনার কথাই মনে হচ্ছিল। যাই যাই করেও গিয়ে উঠতে পারছিলাম না। আসলে একটা সংকোচ। আমিও খুব একটা কেউকেটা কিছু নই। একজন ভদ্রলোক আমার বাড়িতে গেলে তাকে নিশ্চয়ই অপমান করব না। গেলেই পারতেন। না, তা নয়, মানে বুঝতে পারছি। কোনো একটা বিশেষ সমস্যায় পড়েছেন, আর যে কোনো কারণেই হোক পুলিশের শরণাপন্ন হতে পারছেন না। মুখের কথা কেড়ে নিয়ে ভদ্রলোক বললেন, ইউ আর 100% কারেক্ট। আসলে এমনই একটা ব্যাপার যা কাউকে বলাও যায় না, আবার বললে হেসে উঠবে কেউ, নয়তো বলবে আমার মাথায় ছিট ধরেছে। অথচ তার আগে কোথাও একটু বসলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটাও আমার মনের কথা। আসলে ভরসা পাচ্ছিলাম না যদি আপনার সময় নষ্ট করে ফেলি, তাই। কি জানেন মিস্টার, ওহো, আসল ব্যাপারটাই তো জানা হয়নি। আপনার নামটা? ও হো হো হো, সরি সরি সরি, দোষটা আমারই, আপনার নয়। আগেই বলা উচিত ছিল আমার। আমার নাম বরুণ হালদার। হ্যাঁ বরুণবাবু, যা বলছিলাম, ইদানিং আমার কোনো ব্যস্ততা নেই। কারণ কি জানেন? যদিও খুন খারাপি নিয়ে আমার ওঠা বসা, জটিল রহস্য এবং সমাধান, এই দুটোই আমার বিশেষ ভালো লাগার বিষয়, কিন্তু ইদানিং খুনের কোনো রহস্য নেই। আজকাল খুন বড় ওপেন। কাউকে মারার ইচ্ছে হলেও অত বুদ্ধি খাটানোর ধার কেউ ধারে না। খোলা ড্যাগার নিয়ে 100টা লোকের সামনেই ধর আর মুন্ডু আলাদা করে দেয়। কিন্তু ধরা পড়ার ভয় থাকে না? দূর মশাই, কে ধরবে কাকে? আসল খুনিকে পাকড়াও করলে তা সাজা হয় না। মন্ত্রী কেউ জানাশোনা থাকলে নিদেন পক্ষে কোনো দাদা, ব্যাস দেখবেন 2 দিন পরেই বেকসুর খালাস। তাই হাতে আর কোনো কাজ নেই। এখন আর কেউ আমাদের মতো গোয়েন্দাদের কাছে খুব একটা আসে না। আমরা এখন ব্যাকডেটেড। নীলকে মাঝখানে রেখে দীপু আর বরুণ দুপাশে হাঁটছিল। নীল অনেকদিন ধরেই ওর এই বিশেষ যন্ত্রণাটার কথা বলছিল। ওর জ্বালাটা দীপু বোঝে। নিজের বড় ব্যবসা থাকা সত্ত্বেও রহস্যর নেশা ওর কাছে বড় নেশা। এর জন্য ভালো করে ব্যবসাটাও দেখতে পারে না। সেই নীলদার হাতে আজ কোনো রহস্যময় খুনেরই হদিশ নেই। এই তো সেদিন পাশের পাড়ায় জলজ্যান্ত একটি মেয়েকে পুড়িয়ে মারা হলো। সবাই বেশ ভালো করেই জানে এটা একটা মার্ডার কেস, কিন্তু ভদ্রলোক বেমালুম হাওয়া খেতে খেতে মারুতি হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মুখে লম্বা চুরুট গুজে লোককে বলে বেড়াচ্ছেন তার বৌমা নাকি স্টোভ বাস্ট করে আগুন লেগে মরেছে। পুলিশও জানে ঘটনাটা সাজানো, কিন্তু আসল সত্য ঘটনা কোনো দিনও উদ্ধার হবে না। ভুলেও কেউ যাবে না বিশেষ তদন্তের জন্য কোনো গোয়েন্দার কাছে। আর গেলেই বা হবে কি? সবই তো পয়সার খেলা। মেয়ের বাড়ির পয়সার জোর থাকলে অন্যপক্ষ সাজা পাবে, নইলে নয়।
চলতে চলতে ওরা একটা রেস্তোরাঁর কাছে এসে পড়েছিল। বরুণবাবু বললেন, আরে ওই তো সামনে একটা রেস্তোরাঁ দেখা যাচ্ছে, চলুন ওখানেই বসা যাক, সামান্য একটু চা জল খাবার খাওয়া যাবে। হ্যাঁ, তাই চলুন। চা আর স্ন্যাক্সের অর্ডার দিয়ে নীল বলল, বলুন তো বরুণবাবু, আপনার সমস্যাটা কি? খুন খারাপি না অন্য কিছু? পকেট থেকে সিগারেট বার করে নীলের দিকে এগিয়ে দিলেন বরুণবাবু। নো থ্যাঙ্কস বলে নীল নিচে সিগারেট ধরালো। বরুণবাবু একটা সিগারেট ধরিয়ে দীপুর দিকে এগিয়ে দিতে দিতে বললেন, একটু সময় লাগবে, আপনার অসুবিধা হবে না তো? বললাম তো আমি এখন বেকার, আপনি শুরু করুন। শুরু করতে বরুণবাবু সামান্য সময় নিলেন। আরম্ভটা কোথা থেকে করব ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, একটু পিছিয়েই যাই বরং। আমাদের পরিবারটাকে মোটামুটি বনেদি পরিবারই বলতে পারেন। যোগীপাড়ার হালদার ফ্যামিলির এককালে ঐতিহ্য ছিল, দোল দুর্গোৎসবে রীতিমতো সারা জাগানো ব্যাপার স্যাপার হতো। অবশ্য সেসব আজ গল্পের কথা, আর অধিকাংশ ক্ষেত্রে যা হয় আমাদের হালদার পরিবারেও সেই পরিণতি। উৎসবের দিন শেষ হলে আসে অন্ধকারের পালা, এখন সেই অন্ধকারই চলছে। অবশ্য নেই নেই করে যতটুকু টাকা পয়সা অবশিষ্ট আছে এখনো, সেটা সাধারণের কাছে অনেক। কিন্তু এখন আর হালদার বাড়িতে কোনো পুজো পার্বণ হয় না, এখন ওটা বলতে গেলে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অত বড় বিরাট বাড়িতে থাকার মধ্যে ছিলেন আমার কাকা ভবেশ হালদার আর আমি, আর আছে গণেশদা, আমাদের বাড়ির পুরনো চাকর। তাও বয়স ওই প্রায় 70-এর কাছাকাছি। নীল এবার একটা ছোট্ট প্রশ্ন করল, তা আপনাদের অত বড় বাড়ির সব আত্মীয় স্বজনরা কোথায়? সিগারেটে একটা টান দিলেন, ধোয়া ছাড়তে ছাড়তে বললেন, আসলে কাকা বলতেন অভিশাপ, আমি বলি দুর্ঘটনা। মাত্র এক রাত্রি সব শেষ হয়ে গেল জানেন। অবশ্য আমাদের পরিবারের নিকট আত্মীয়ের সংখ্যা বেশি ছিল না। বাবারা 2 ভাই, নরেশ হালদার ভবেশ হালদার। নরেশ হালদার আমার বাবা। যে রাত্রে ওই দুর্ঘটনাটি ঘটে সেদিন বাড়িতে ছিলেন আমার বাবা, মা, কাকিমা আর আমার খুড়তুতো ভাই অরুণ, মানে কাকার ছেলে। তা দুর্ঘটনাটা কি? কলেরা। আমি বরাবরই দার্জিলিংয়ে পড়াশোনা করতাম, পুজোয় অথবা বড়দিনের ছুটিতে কলকাতায় আসতাম। স্বভাবতই তখন আমি কনভেন্টে, আর কাকা গিয়েছিলেন ব্যবসার কাজে বম্বে, এখন মুম্বাই। সে রাত্রে গোটা পরিবারের মধ্যে বেঁচে ছিল একমাত্র গণেশদা। তারও একটা কারণ আছে, গণেশদা বয়স হওয়ার জন্য রিচ ফুড খায় না, রাত্রে খই আর দুধই ওর বরাদ্দ। বেশ, বুঝলাম। তারপর আর কি, অত বড় একটা ওলট পালটের পর যা হয় তাই হলো। কাকা কেমন যেন হয়ে গেলেন, ব্যবসা গুটিয়ে ছোট করে আনলেন। আমাকে অবশ্য একবার বলেছিলেন ব্যবসা সামলে নিতে, কিন্তু আমার মাথায় ওই জিনিসটা একদম ঢোকে না। আমার অনীহা দেখে কাকা মুখে কিছু বললেন না, আমাকে পড়াশোনা চালিয়ে যেতে বললেন, কিন্তু নিজেকে দিলেন নির্বাসন। তারপর থেকে যতবারই কলকাতায় ফিরেছি দেখি একা একা অত বড় বাড়িতে ভূতের মতো অন্ধকার ঘরে জানালার ধারে বসে থাকেন। এখনো তাই? এখন কোথায় কাকা? তার মানে? বলছি, বছর 3 আগে পড়াশোনার পাঠ চুকিয়ে আমি কলকাতায় পাকাপাকিভাবে চলে আসি। এসে কিন্তু পরিচিত কাকাকে আর ফিরে পেলুম না। স্বেচ্ছা নির্বাসনে থেকে থেকে তিনি বড় সন্দিগ্ধ এবং খিটখিটে হয়ে গিয়েছিলেন। কিন্তু সেই আমাকেই কিনা হঠাৎ একদিন তার ঘরে ডেকে অযথা যা নয় তাই শুনিয়ে দিলেন, ভয় দেখালেন এই বলে যে তিনি আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। চায়ের কাপে শেষ চুমুক দিতে দিতে নীল বলল, একটু পরিষ্কার করে বলুন, হঠাৎ তিনি আপনাকে কথা শোনালেনি বা কেন? আর কথাগুলোই বা কি? কাকার হঠাৎ ধারণা হয়েছিল আমি নাকি নষ্ট হয়ে যাচ্ছি। নষ্ট হয়ে যাচ্ছেন? তা কি রকম? টু স্পিক ইউ ফ্র্যাঙ্কলি, আমার একটু নেশা টেশা করার অভ্যেস আছে। বুঝতেই পারছেন, বরাবরই বিলিতি পরিবেশে মানুষ। একটু আধটু মদ্যপান, আমি তো মনে করি সেটা কোনো দোষের নয়। শুধু এই একটা কারণেই? না, আরও আছে। আর একটা কারণ হলো ডলিকে নিয়ে উনি একটা সিন ক্রিয়েট করে ফেললেন। ডলি? ডলিটাকে?
ডলি মিত্তির। এও একটা আমার কাছে দুর্বোধ্য ব্যাপার। অনেক কিছুই দুর্বোধ্য। এটা কিরকম? ডলির সঙ্গে আমার আলাপ হওয়াটা বলতে পারেন একরকম হঠাৎই। আমার কাকার কিছু চ্যারিটি আছে, প্রতি মাসেই তিনি নানান জায়গায় বেশ কিছু অর্থ সাহায্য করে থাকেন। এটা আমি অনেক দিনই জানতাম। দার্জিলিং ছেড়ে কলকাতায় ফিরে একদিন ডলিকে আবিষ্কার করি আমাদের বাড়িতে। ডলি মিত্র কি আপনার কাকার নিয়মিত অর্থগ্রাহক? হ্যাঁ, এবং সেটাই আমার অদ্ভুত লেগেছিল, কারণ ডলি ছাড়া আর যারা কাকার কাছে অর্থ নিতে আসে তাদের দেখলেই বোঝা যায় তাদের না আছে বিত্ত, না আছে সামাজিক কৌলিন্য, অধিকাংশই দিন দরিদ্র, স্ত্রীহীন। কিন্তু ডলির মতো মার্জিত সুন্দরী মেয়েও যে কাকার কাছে অর্থের জন্য প্রতি মাসে ধর্ণা দেবে, এটা ওকে দেখে কিছুতেই বিশ্বাস করতে পারিনি। কৌতূহলবশতই আমি নিজে থেকে ওর সাথে আলাপ করেছিলাম। বেশ, তারপর? আমি বিশেষত ডলির সঙ্গে আলাপ করেছিলাম ওর এই দান গ্রহণের কারণ জানতে। কিন্তু আলাপ হওয়ার পরও বেশ কিছুদিন কুণ্ঠাই বলুন আর অন্য কিছুই কারণে বলুন, ডলিকে জিজ্ঞেস করতে পারিনি যে আসল কারণটা কি। আজও কি সেটা আবিষ্কার হয়নি? বলছি। বরুণ বোধহয় চেইন স্মোকার। একটা সিগারেট ফেলে দিয়ে আবার একটা সিগারেট ধরালো। আমাদের আলাপ যখন ঘনিষ্ঠতায় চলে আসে তখনই একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু পরে বলবো এই অজুহাত দেখিয়ে সে আজও বলেনি যে ওর প্রতি মাসে ভাতা গ্রহণের তাৎপর্য কি। ওদের অবস্থা বোধ হয় তেমন ভালো নয়, তাই না? ভালো অবস্থা বলতে যা বোঝায় ঠিক তা নয়, তবে একেবারে দান গ্রহণের মতোও কিছু নয়। কিন্তু ও মোটামুটি একটা ভালো চাকরি করে, আর বাড়িতে মানে ওর ফ্যামিলি বলতে ওর মা। এ নিয়ে আমি ওকে অনেকবার বলেওছি সাহায্য নেওয়াটা বন্ধ করে দিতে, কিন্তু ও শোনেনি সে কথা। কারণও কিছু বলেনি, পরে নাকি সব খুলে বলবে এমনই একটা কথা বলে প্রায় এড়িয়ে গেছে আমায়। আচ্ছা বরুণবাবু, ডলি দেবীর সঙ্গে আপনার বর্তমান সম্পর্ক কিরকম? বুঝতেই পারছেন প্রসঙ্গটা কেন। সামান্য কিছুক্ষণ ভাবলেন বরুণ। না, মানে সম্পর্ক এখন তেমনও কিছু নয়, তবে তবে আসলে আমরা পরস্পরকে ভালোবাসি। এই পর্যন্ত তো সবই নর্মাল। ও হ্যাঁ, আপনি তো বললেন না ডলি মিত্রকে নিয়ে আপনার কাকা কি সিন করেছিলেন? হ্যাঁ, সেই কথাই বলবো এবার। মাস তিনেক আগে জানেন, ডলি প্রতি মাসে যেমন কাকার কাছে অর্থ সাহায্য নিতে চায় সেই রকমই গেছে, আর সেই সময় হঠাৎ কাকার ঘর থেকে চেঁচামেচি শুরু হয়ে যায়। কি কারণে? চেঁচামেচির আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি কাকার ঘরে চলে আসি, কারণ ডাক্তারের স্পষ্ট নির্দেশ আছে কাকার হার্টের অবস্থা খুবই খারাপ। কোনো কারণেই যদি ওকে উত্তেজিত করা হয় তাহলে কিন্তু ওর শরীরের পক্ষেই ক্ষতি। ইদানিং কাকা খিটখিটে হয়ে গেলেও খুব একটা চেঁচামেচি করতেন না। কাকার সে অভ্যেস ছিলও না। কারো ওপরে খুব রেগে টেগে গেলে তিনি কেবল গজগজ করতেন আর খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে খিল এঁটে একা একা পায়চারি করতেন। তাছাড়া কিছুদিন যাবৎ দেখছিলাম ওর মৃত্যু ভয় বেশ প্রবল হয়ে উঠেছিল। ফলে নিজের জীবনের জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, উনি নিজেও খুব একটা চেঁচামেচি করতেন না বা চাইতেনও না। যাই হোক, কাকার ঘরে ঢুকেই শুনলাম তিনি ডলিকে স্পষ্টভাবে বলছেন যে এইভাবে যদি সে আমার সঙ্গে মেলামেশা করে তাহলে চিরদিনের মতো ওর মাসোহারা তিনি বন্ধ করে দেবেন। উত্তরে ডলি দেবী কি বলেছিলেন? ও কেবল চুপ করে কাকার কথা শুনছিল দাঁড়িয়ে। অনুগৃহীতার উত্তর দেবার কি বা থাকতে পারে বলুন? আপনি কিছু বলেননি? আমি বলতে যাচ্ছিলাম, অবশ্য কাকার মুখের ওপর আমি তেমন কোনোদিনও জোরে কথা বলি না, সেই সাহসও আমার নেই। তার কারণ আমার বাবা মার মৃত্যুর পর উনিই তো আমার অভিভাবক। যাই হোক, আমি কিছু বলার আগে কাকা আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ছি বরুণ, তোমার থেকে আমি এটা আশা করিনি। এই মেয়েটি, তুমি জানো ও কি? ওকে কিচ্ছু জানো না, হঠাৎ দেখলে ভালো লেগে গেল, মেলামেশা আরম্ভ করে দিলে। ইটস ভেরি ব্যাড। এই সব কথায় আমি ক্ষীণ প্রতিবাদ জানিয়েছিলাম। বলতে চেয়েছিলাম ভালো, ডলি যথেষ্ট ভালো মেয়ে, ওকে আমি ভালোবাসি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোপের মুখে মশার মতো আমায় উড়িয়ে দিয়ে কাকা বলেছিলেন আমাকে না বালক,
আমি নাকি জগতের ভালো মন্দ কিছুই বুঝতে শিখিনি। এছাড়াও আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে আমি হালদার বংশের ছেলে, আমার একটা স্ট্যাটাস আছে, এবং এই মেয়ের সঙ্গে যদি আমি মেলামেশা করতে থাকি তাহলে কাকা সেটা কোনোদিনই বরদাস্ত করবেন না। এটাই ছিল তার শেষ কথা। এরপর তুমি আসতে পারো বলে তিনি চেয়ার ঘুরিয়ে জানলার দিকে মুখ করে আপন মনে বিড়বিড় শুরু করলেন। আমি জানতুম এরপর উনি আর একটাও কথা বলবেন না, তাই বাধ্য হয়েই আমরা দুজনে সেদিনের মতো চলে এসেছিলাম। নীল এক মনে সব শুনে যাচ্ছিল। ওর দিকে আর চোখে তাকালো দীপু। তেমন কোনো প্রতিক্রিয়া নেই। অবশ্য বরুণ বর্ণিত কাহিনীতে দীপু এখনও তেমন কিছু রোমাঞ্চকর পায়নি। কেবল একটা ব্যাপারেই তার খটকা লাগছিল। প্রশ্নটা নীলই করল। আচ্ছা বরুণবাবু, যে কোনো অভিভাবকই চান তার ছেলে তার বাধ্য হোক। আপনার কাকাও সেই হিসেবে চাইতেই পারেন আপনি তার কথা মতোই চলবেন। ডলি মিত্রকে আপনি ভালোবাসবেন, এটা আপনার কাকার পছন্দ নাও হতে পারে, কিন্তু কারণটা কি? আপনি তো বললেন সে দেখতে শুনতে ভালো, লেখাপড়াও জানে, চাকরি করে। হ্যাঁ, ডলি ইংরেজি নিয়ে MA পাশ করেছে, এখন একটা ভালো স্কুলের মিস্ট্রেস। ডলি দেবী লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, তাহলে কেন আপনার কাকার এত অনীহা ডলি দেবীকে নিয়ে? সে কি ডলি দেবী ওর অনুগ্রহিতা বলে? আর যিনি শিক্ষিত রোজগার করেন তিনিই বা কেন অন্যের অনুগ্রহ নেবেন? এ প্রশ্নের উত্তর আমি সত্যি এখনো পাইনি, ভবিষ্যতেও পাবো বলে মনে হয় না। যাই হোক, আমার সব কথা আগে আমি শেষ করি। সেদিন তো আমরা দুজনে বেরিয়ে এলাম মাথা নিচু করে। বেরিয়ে এসে দেখি অভিমানে আর অপমানে ডলির মুখ থমথম করছে। ওকে কিছু জিজ্ঞেস করার আগেই ও বলল, অন্যায়, এ ভারী অন্যায়। ওনার কাছে টাকা আছে বলে উনি আমার ব্যক্তিগত ব্যাপারেও হাত দেবেন? উত্তরের অপেক্ষা আমি করতে পারিনি, কারণ ব্যক্তিগতভাবে আমারও তাই মত। তবে আমি ওকে আশ্বাস দিয়েছিলাম যে কটা দিন অপেক্ষা করতে, কারণ কাকার হয়তো পরে মত পাল্টাতেও পারে। তাছাড়া কাকা তো আর অনন্তকাল বাঁচবেন না। ভেবেও ছিলাম তাই, কিন্তু তার আগেই সব ওলট পালট হয়ে গেল। কীরকম? ওই ঘটনার ঠিক পরদিন, মানে মাস তিনেক আগে, হঠাৎ কাকা ধুম করে মারা গেলেন। আপনার কাকা মারা গেছেন? হ্যাঁ, কাকার মৃত্যুতে আমি দুঃখ পেয়েছিলাম ঠিকই, কিন্তু ক্রুড ফর্মে বলতে গেলে মনে মনে এই ব্যাপারটা আমাকে সামান্য উল্লাসিত করেছিল। তার মানে এখন আর আপনার ডলি দেবীকে বিয়ে করার কোনো বাধা নেই? ভাগ্যের নিষ্ঠুর পরিহাস বলতে পারেন, অথবা বলতে পারেন মানুষ ভাবে এক আর হয় আর এক। কাকার মৃত্যুর পর ও শেষ উইল দেখে আমার মাথা গেল ঘুরে। এর আগেও নাকি উনি দুবার উইল পাল্টেছিলেন, আমি ঠিক জানতাম না। সলিসিটর সাহেব বললেন। তবে শেষ উইলটি ভারী অদ্ভুত ধরনের উইল। এ ধরনের উইল যে কোনো মানুষ করতে পারেন তা আমার ধারণাতেই ছিল না। আসলে আমার এখন যা মনে হয়, পুরো বয়সে কাকার মতিচ্ছন্ন ঘটেছিল। চোখ বুজে নীল মনে মনে কিছু ভাবল, তারপর জিজ্ঞাসা করল, অদ্ভুত উইল বলতে আপনি কি বোঝাতে চাইছেন? পাগল না হলে কেউ এ ধরনের উইল করেন না, তাই। উইলের পয়েন্টটা মনে আছে? হুবহু। তবে অত ডিটেলসে না গিয়ে মোদ্দা ব্যাপারটা বলছি। কাকা তার সম্পত্তি 2 ভাগে ভাগ করেছিলেন। 1 ভাগ পাবো আমি, আর 1 ভাগ পাবে। থামলেন কেন? কে পাবেন আর একটা ভাগ? ডলি মিত্র। ডলি মিত্র? সে কি আপনাদের আত্মীয়া? না, হালদার বংশে মিত্র কিভাবে আত্মীয় হবেন? তাছাড়া একটু আগেই তো আমার বংশের মোটামুটি একটা ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, সেখানে ডলি মিত্র কোথায়? সত্যি বলছি, উইলটা শোনার পর থেকে আমিও কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছি। অবশ্য এতে আপনার এত ভেঙে পড়ার তো কিছুই নেই। আপনারা যা ভেবেছিলেন তাই হবে। একা মালিক না হয়ে দুজনে মালিক হবেন, কিন্তু থাকবেন তো একই জায়গায়। আসলে আমার যেটা মনে হয়, আপনার কাকা ভালো করেই বুঝতে পেরেছিলেন ওর অবর্তমানে আপনারা বিয়ে করবেনই। তার উপর মিস মিত্রের প্রতি নিশ্চয়ই আপনার কাকার কোনো একটা দুর্বলতা আছে, যার জন্য প্রতি মাসে তাকে মাসোহারা দিতেন। তাই বেঁচে থাকতে তিনি এই ধরনের একটা ব্যবস্থা করে গেছেন, যাতে করে মিস মিত্র যেন কোনোদিনই অর্থের জন্য আর কারোর কাছে হাত পাততে না হয়, এমনকি আপনার কাছেও। শুনে দূরমনস্কর ভঙ্গিতে হাসলেন।
সে হাসিতে কোনো প্রাণ ছিল না। একটু চুপ করে থাকার পর বললেন, আপনারা আমার কাকাকে চোখেও দেখেননি, তাকে চিনতেনও না। কাকা ছিলেন বড় একগুঁয়ে আর বহু ঘাটের জল খাওয়া লোক, এবং অত্যন্ত ধুরন্ধর। সে কি, এরকম কেন বলছেন? বলছি, উইলের শর্তটুকু শুনলে আপনিও তাই বলবেন। উইলের আবার অন্য কোনো শর্ত আছে নাকি? আছে, এবং সেটাই ভাইটাল। কাকার সম্পত্তি আমরা দুজনে সমান ভাগে পাব ঠিকই, যদি আমরা দ্বিতীয় শর্ত মেনে চলি। শর্তটা কি? আমি আমার ভাগের সম্পত্তি ভোগ করতে পারবো আজীবন, যদি আমি ইহজন্মে ডলিকে বিয়ে না করি। আর তার মৃত্যুর পর যদি কোনোদিনও ডলিকে বিয়ে করে বসি, তাহলে আমার ভাগের সমস্ত অংশ জাতীয় সম্পত্তি রূপে গণ্য হবে। আই সি। আর ডলি মিত্রকেও বোধহয় ওই একই শর্ত মানতে হবে। আগে হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আরও কি জানেন, 10 বছর কি 15 বছর পরও যদি ডলিকে বিয়ে করি, তাহলেও আমাদের সম্পত্তি সরকারের ঘরে চলে যাবে। আর ওই বছরে আমরা সম্পত্তির যা কিছু ভোগ করেছি, সবই সুদে আসলে সরকারের কাছে জমা দিতে হবে। এবার প্রশ্নটা দীপুই করল, তার মানে ডলিকে আপনাকে চিরদিনের মতো ভুলতে হবে, নচেত সম্পত্তির পাই পয়সা পর্যন্ত ছাড়তে হবে আপনাদের। ঠিক তাই। এখন আমি কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। ডলি মিত্র জানেন? হ্যাঁ, আমাদের দুজনের সামনেই উইল পড়া হয়। বলে নীল কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর হাত বাড়িয়ে বেয়ারাকে ডেকে আরও 3 কাপ চায়ের অর্ডার দিল। নিজের প্যাকেট থেকে সিগারেট বার করে ধরালো। তারপর বলল, আপনারা কি ঠিক করেছেন, প্রেম না অর্থ? কোনটা অ্যাকসেপ্ট করবেন? মিস্টার ব্যানার্জি, আমি প্রেমকে মূল্য দিতেই বেশি আগ্রহী, কিন্তু ডলি মিত্র বোধহয় অর্থই চান। ঠিক ধরেছেন আপনি। উইলটা শোনার পর থেকেই ও যেন কেমন পাল্টে যাচ্ছে বা পাল্টে গেছে। কি করে বুঝলেন? এগুলো বোঝা যায়। আপনার ভুলও তো হতে পারে। বুঝতে পারছি না, হয়তো এ আমার ভুল, কিন্তু বেশ বুঝতে পেরেছি ডলি কেমন যেন এড়িয়ে যেতে চাইছে আমায়। কাকা বেঁচে থাকতে আমাদের প্রতি ডলির চেয়ে আগ্রহ ছিল। কাকার মৃত্যুর পর সম্পত্তি প্রাপ্তির খবর শোনার পর থেকে হাতে গুনে বলা যায় ও আমার সঙ্গে কদিন দেখা করেছে। এমনকি ইদানিং ওকে প্রায় শৈবাল গুপ্ত নামে একটি ছেলের সঙ্গে যত্রতত্র দেখা যাচ্ছে। হঠাৎ দীপুর মুখ থেকে বেরিয়ে এলো, মেয়েদের চরিত্র মায়েরই বোঝাকার সাধ্যে। আফসোসের ভঙ্গিতে মাথা দোলালেন বরুণ। কি জানি, হবে হয়তো, কিছুই বুঝতে পারছি না। চা এসে গিয়েছিল, সেকেন্ড রাউন্ড। তাড়িয়ে তাড়িয়ে চায়ে চুমুক দিতে দিতে নীল বলল, উইলটা নিশ্চয়ই এখন সলিসিটারের জিম্মাই। আগে হ্যাঁ, সলিসিটর মিস্টার অরুণ সেন আমাদের দীর্ঘদিনের পরিচিত, এবং কাকার তো বলতে গেলে ওই একরকম বন্ধুই হন। উইলটা কার্যকর হবে কবে থেকে? ওর মৃত্যুর ঠিক 3.5 মাস পর থেকে। বরুণবাবু, আপনি তো বললেন আপনার বাবারা 2 ভাই, তাহলে আপনার বাবার ভাগের সম্পত্তিটা কোথায় গেল? সেটাই নিশ্চয়ই আর কাকার ভাগ নেই। বাবার ভাগ? সেও এক আশ্চর্য ঘটনা। বাবার মৃত্যুর পর দেখা গেল বাবার নিজের কোনো সম্পত্তিই নেই। সে কি? হালদার পরিবার তো বনেদি পরিবার, আপনাদের সব কিছুই তো উত্তরাধিকার সূত্রে পাওয়া, তাই না? ঠিক ধরেছেন আপনি, একদমই তাই। কিন্তু বাবা নাকি কোনো রহস্যময় কারণে নিজের ভাগের যা কিছু তা সবই কাকার নামে উইল করে দিয়েছিলেন। আশ্চর্য, এরকম আবার দেখা যায় নাকি? ওদের কি খুব দেনাটেনা ছিল নাকি? আমি কিন্তু তেমন কিছু শুনিনি, তবে বর্তমানে হালদার বাড়ির যা কিছু সবই আমার কাকার নামে। এও আমার কাছে এক দুর্বোধ্য রহস্য। সিগারেটের টান দিতে দিতে নীল অনেকক্ষণ প্রায় কিছুই বলল না। আপন মনে ও কি যেন ভাবছিল। কিছুক্ষণ বসে থাকার পর বরুণ বললেন, যে আপনি কিছু বলুন মিস্টার ব্যানার্জি। কি বলবো? এতক্ষণ ধরে আপনি যা বললেন শুনে মনে হলো এসব নিতান্তই পারিবারিক ব্যাপার। একজন গোয়েন্দা হিসেবে আমার তো কিছুই বলার নেই, আর এক্ষেত্রে কিছু উপদেশ দিতে যাওয়াটাও তো বোকামি, কারণ ইউ আর অ্যাডাল্ট এনাফ। কাকার অদ্ভুত উইল মানবেন কি মানবেন না তাও আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো রহস্যের কিছুই নেই। আছে নীলাঞ্জন বাবু, আছে। আমি কি আর শুধু শুধু এতক্ষণ ধরে মামুলি পারিবারিক কাহিনী শোনাবার জন্য আপনাকে ডেকে আনলাম?
একটু আগেই আপনি বলছিলেন না আজকাল ক্রাইম বড় ওপেন, ক্রাইমে কোনো রহস্য নেই, কিন্তু আমার ক্ষেত্রে বোধহয় আছে। যেমন? আমি বেশ বুঝতে পারছি আমার জীবন বর্তমানে বিপন্ন। নীল এতক্ষণ মোটামুটি নিষ্পৃহ শ্রোতার মতোই শুনে যাচ্ছিল। এবার সে একটু সজাগ হলো, দৃষ্টিটাকে তীক্ষ্ণ করে বরুণের দিকে তাকালো, তারপর বলল, আপনার জীবন বিপন্ন মানে? মানে কেউ বোধহয় আমাকে খুন করতে চাইছে। নড়ে চড়ে বসল নীল। আপনাকে খুন? কে আর কেন? জানি না। তা সেটা আপনি বুঝলেন কি করে? পুলিশের কাছে না গিয়ে আপনার কাছে যাব ঠিক করেছিলাম, ঠিক এই কথাই বলতে। পুলিশ শুনলে হাসবে, অথবা পাগল মনে করে পাবলিক সার্ভিস হিসেবে আমাকে পাগলা গারদে ঢোকাবে। কিন্তু বিশ্বাস করুন, এ আমার মানসিক দুর্বলতা নয়। আমি প্রতি মুহূর্তে মনে করছি কেউ আমাকে দিনের পর দিন অনুসরণ করছে। হয়তো সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছে। তারপর একদিন হয়তো সময় বুঝে। আপনার ধারণার কোনো প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন? প্রত্যক্ষ প্রমাণ? না, পাইনি। তবে তবে কি? মাস আড়াই আগের কথা। কলেজের পর আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ফিরতে সামান্য রাত হয়েছিল। মনের মধ্যে নানা রকম চিন্তা ছিল। হ্যাঁ, উইলের কথাও যে আমি তখন ভাবিনি তা নয়, সঙ্গে ডলের চিন্তাও ছিল। বড় রাস্তা থেকে গলিতে ঢুকতে হয় আমাদের বাড়ি যেতে হলে। প্রায় বাড়ির কাজ বরাবর পৌঁছে গেছি। হঠাৎ ঠিক আমার সামনেই এসে পড়ল পুরো একটা ধান ইট। আর এক স্টেপ যদি এগিয়ে থাকতাম তাহলে ওটা মাটিতে না পড়ে পড়তো আমার মাথায়, যার অর্থ হয় মৃত্যু, নইলে বেশ কিছুদিনের মতো হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকা। ইটটা কোথা থেকে পড়েছিল কিছু আন্দাজ করতে পেরেছিলেন? না, সঙ্গে সঙ্গে উপরে তাকিয়েছিলাম। যদিও সে বাড়িটা 3 তলা, কিন্তু কোথাও কোনো বারান্দা টারান্দা ছিল না। যদি কেউ ছাদ থেকে ফেলে থাকে তো সেটা আলাদা ব্যাপার। খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু বাড়ির লোকেরা প্রায় অবাক হয়েই বলেছিল যে এ সময় তো ছাদে কেউ ওঠে না, আর ছাদ থেকে ইট ফেলার মতো লোকও তখন সে বাড়িতে ছিল না কেউ। কথাটা মিথ্যে নয়, কারণ ও বাড়ির বাসিন্দাদের আমি চিনি, বাড়িতে থাকার মধ্যে পুরোপুরি, আর তাদের একমাত্র ছেলে আর ছেলের বউ, আর একটা সর্বক্ষণের ছি। তো বুড়ো বুড়ির পক্ষে বলা নেই কওয়া নেই, আমাকে লক্ষ্য করে ইট ফেলার কথা ভাবা যায় না। আর ছেলে এবং ছেলের বউ সে সময় ছিল কলকাতার বাইরে, আর ঝিকেও আমি আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিচ্ছি। বলে নীল চোখ বুজিয়ে কিছু একটা ভাবল, তারপর বলল, এরপর প্রায় 15 দিনের ঘটনা। সিনেমা দেখতে গিয়েছিলাম ইভিনিং শোয়ের। দিনটা শনিবার। ছবিটাও খুব ইন্টারেস্টিং ছিল। দেখছিলাম তন্ময় হয়ে। হঠাৎ পাশের সিটে বসা ভদ্রলোকটি ফিসফিস করে বলে গেলেন, দাদা একটু বাথরুমে যাচ্ছি, ব্যাগটা রইল, লক্ষ্য করবেন। তখন কিছুই ভাবিনি বা মনেও হয়নি। তারপর একসময় ইন্টারভাল হলো। আমি একটু সিগারেট বেশি খাই, আপনি তো জানেন, ইভেন দেখলেনও। আপনাকে কি বলবো মিস্টার ব্যানার্জি, খবরটা নিউজ পেপারেও বেরিয়েছিল। সিনেমা হলে বোমা বিস্ফোরণের, সেটা খুব সম্ভবত আমাকেই মারার জন্য। তার মানে? হ্যাঁ, বোমাটা রাখা হয়েছিল আমার পাশের সিটে রাখা ব্যাগটার মধ্যে। কিন্তু আপনি তো অক্ষত। তার কারণ আমি ইন্টারভেলের সময় বাইরে বেরিয়েছিলাম সিগারেট খেতে, আর ঠিক সেই সময় বোমাটা ফেটে যায়। অর্থাৎ বরাত জোরে আপনি বেঁচে যান। লোকটিকে নিশ্চয়ই খেয়াল করেননি। কি করে করব বলুন তো? সিনেমা দেখতে গিয়ে কি কেউ পাশের লোককে খেয়াল করে, না তাকে হুবহু মনে রাখে? স্বাভাবিক। এরপর আর কিছু ঘটেছিল? 15 দিনের ব্যবধানে দুটো ঘটনা ঘটার জন্য আমি একটু সজাগ হয়েছিলাম। বেশ বুঝতে পারছিলাম আমার প্রাণটার ওপর কারো লোভ জেগেছে, তাই পথে ঘাটে খুব সাবধান হয়ে চলতুম। দৃষ্টি থাকতো সর্বদাই সজাগ। আপনি তো আবার পুলিশের কাছে কিছু জানাননি? আপনাকে আগেই বলেছি, পুলিশ এগুলোকে আজগুবি বলেই উড়িয়ে দেবে। যাই হোক, এবার তৃতীয় ঘটনায় আসি। আজ থেকে মাসখানেক আগের কথা। সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। বাড়ি তো ফাঁকা। অত বড় বাড়িতে একমাত্র গণেশদা। গণেশদাকে চায়ের কথা বলে ঘরে গেছি। আমার একটা অভ্যেস আছে,
ঘরে গিয়ে প্রথমেই মানিব্যাগ, পেন ইত্যাদি যা পকেটে থাকে সেগুলো ড্রয়ারে রাখা। তো সেদিনও নিজের খেয়ালে ড্রয়ার টানতেই কি বলবো আপনাকে, প্রায় 4 ফুটের মতো লম্বা কালো মিশমিশে একটা সাপ নিমেষের মধ্যে ফনা তুলে ছোবল চালিয়ে দিল। বলেন কি? তা না হলে আর বলছি কি, একটুও বাড়িয়ে বলছি না। আর কয়েক মুহূর্ত যদি আমি হাত সরাতে দেরি করতাম তাহলে। আপনাদের গণেশ দা এই ব্যাপারে কিছু জানে না? না, আর সব থেকে অদ্ভুত ব্যাপার, সাপের ব্যাপারটা ও বিশ্বাস করতেই চাইল না। কেন? কারণ আমি সাপটা ওকে দেখাতে পারিনি। বুঝেছি। সাপ দেখে আপনি ভয়ে ঘর ছেড়ে পালিয়েছিলেন, গণেশদাকে ডেকেছিলেন, এবং নিশ্চয়ই কোনো লাঠি বা ওই জাতীয় কিছু নিয়ে ও ঘরে এসছিল। তখন আর সাপের চিহ্ন ছিল না। এক্স্যাক্টলি সো। সাপটাকে আর কোথাও আমি খুঁজে পাইনি, এবং তারপর থেকে আমি আমার নিজের ঘরে স্বস্তিতে চলাফেরা করতে পর্যন্ত পারি না। কেবলই মনে হয় সাপটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, আর সুযোগ পেলেই। বুঝলাম। আর কিছু? শেষের মামলাটা খুবই মামুলি, তবে এখন সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে। সপ্তাহখানেক আগে ট্রামেই ফিরছিলাম। ট্রাম থামার আগেই নামতে যাচ্ছি, হঠাৎ মনে হলো কে যেন পিছন থেকে আমার পায়ে পা লাগিয়ে ঠেলা দিল। পিছনে তাকিয়ে দেখি একজন বৃদ্ধ ভদ্রলোক। এ নিয়ে কাউকেই কিছু বলা যায় না। চলন্ত আর ভিড় ট্রামে বাসে এরকম কিছু না কিছু হতেই পারে, ঠেলাঠেলিও হতে পারে, কিন্তু ওই যে বললাম, একটা ভয় সর্বদাই আমাকে তাড়া করে চলেছে। কিছু নার মধ্যেও অনেক কিছু খুঁজে পাচ্ছি। আর এসব ঘটনার পর থেকেই এখন আমার কেবলই মনে হয় সর্বদাই কেউ যেন আমায় অনুসরণ করছে। রাস্তাঘাটে চলতে চলতে প্রায় পিছু ফিরে তাকাই, অকারণেই তাকাই, কাউকেই দেখতে পাই না, কিন্তু আমার মনে হয় হয়তোবা কোনো অশরীরী কেউ আমাকে খতম করার জন্য ওঁত পেতে বসে আছে, আর সুযোগ পেলেই। বরুণ থামলেন, আবারও একটা সিগারেট ধরালেন। দীপুকে একটা দিয়ে নীলও একটা সিগারেট ধরালো। তারপর আঙুলের নিচের চুল বার কয়েক চিরুনির মতো চালিয়ে আস্তে আস্তে বলল, ডলি দেবী এসব কথা জানেন? কি হবে ওকে এসব বলে? ও বোধহয় আমার থেকে অনেক দূরে সরে গেছে। বাড়ি গেলে দেখা পাওয়াও যায় না, ফোন করলেও লাইন কেটে যায়, আর শোনালেও কতটা বিশ্বাস করবে সত্যি জানি না। কিন্তু কেন? কি কেন? আপনার লাইফের উপরে অ্যাটেম্প্ট নেওয়া। আপনার কোনো শত্রু আছে? কেন তো আমি কারোর ক্ষতি করিনি কোনো। আপনার কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? তবে কথাটা উচ্চারণ করতেও মুখে বাঁধছে। অর্থপূর্ণ দৃষ্টিতে বরুণের দিকে নীল তাকিয়ে রইল। তবু বলুন। আমাকে মারলে, অর্থাৎ আমি না থাকলে একজনেরই লাভ। ডলি দেবীর? আগে হ্যাঁ। এই ব্যাপারে উইল কি বলছে? আমাদের দুজনের মধ্যে কেউ একজন না থাকলে, অর্থাৎ মারা গেলে পুরো সম্পত্তি জীবিত যে থাকবে সেই তার উত্তরাধিকারিত্ব লাভ করবে। অদ্ভুত উইল তো। বলে নীল মাথা নিচু করে নিজের শরীরটা দোলাতে লাগলো। এই উইল তো একরকমের মরণ ফাঁদ মশাই। যা বলেছেন, কিন্তু আমি ভাবতেও পারি না ডলি আমাকে। ডলি দেবীর সম্বন্ধে আপনার সন্দেহটা কি আপনার দিক থেকে নিশ্চিত? না, কিছুতেই না। আমি কেবল সম্ভাবনার কথা, অর্থাৎ মোটিভের কথা ভাবছিলাম। কিন্তু বিশ্বাসের দিক থেকে ডলিকে সন্দেহ করা আজগুবি বলে মনে করি আমি। তাছাড়া ডলি একজন মহিলা, তার পক্ষে অপরের বাড়ির ছাদ থেকে ইট ফেলা অথবা সিনেমা হলে আমার পাশে যে বসেছিল, না না না, ডলিকে সন্দেহ করা অত্যন্ত অমূলক, ভিত্তিহীন এবং মনের সংকীর্ণতা ছাড়া আর কিছুই নয়। কথা শেষ করে বরুণ আক্ষেপে মাথা নিচু করলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা। অনেকটা সময় কেটে গেছে। নীল হঠাৎ আড়মোড়া ভেঙে বলে উঠল, বরুণবাবু, আপনি আমাকে কি করতে বলেন? অর্থাৎ কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনি আপনি আমায় বাঁচান নীলাঞ্জন বাবু। ছেলে মানুষই করবেন না বরুণবাবু। বাঁচানোর আর মারার দায় দায়িত্ব কি আমাদের হাতে? সে যাই হোক, নিজেকে শক্ত করুন, চোখ কান খোলা রাখুন, আর 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 আমাকে একটু ভাবতে দিন, অন্তত 2 দিন। আগাগোড়া আমি নিজের মনে সমস্ত ব্যাপারটা চিন্তা করি, তারপর আপনাকে জানাবো আপনার জন্য আমি কতটা কি করতে পারি। আপনি আমাকে আশ্বাস দিচ্ছেন
মানে যে আমাকে মারতে চাইছে তাকে আমি সামনাসামনি পেতে চাই। আসলে কি জানেন, আমি ভীতু নই, আমি মৃত্যুকে নিয়ে কোনো ভাববিলাস পছন্দ করি না, কিন্তু মুখোমুখি শত্রুর থেকে অদৃশ্য শত্রু বড় ভাবিয়ে তুলেছে আমায়। তাই তাকে আমি সামনাসামনি পেয়ে জিজ্ঞেস করতে চাই সে কি চায়, কেন সে আমার জীবন নিতে এত ব্যস্ত। ঠিক আছে, বললাম তো 2 দিন আমায় সময় দিন। নিন, এখন উঠে পড়ুন, রাত বাড়ছে। ও হ্যাঁ, আরেকটা কথা, ডলি মিত্র কি আর কাউকে ভালোবাসে? সঠিক জানি না, তবে কানাঘুষোয় শুনেছিলাম ও নাকি আর কাউকে। তিনি কি শৈবাল গুপ্ত? সত্যি বলছি, জানার প্রয়োজন মনে করিনি, কারণ ডলি নিজে থেকে তো আমায় এসব কিছু বলেনি। ঠিক আছে, আপনি আসুন। আপনাকে কি এগিয়ে দেব? না না, তার আর দরকার হবে না। যদিও 2-1 দিনের মধ্যে আপনাদের সঙ্গে দেখা করতুম, নেহাত আজ দেখা হয়ে গেল তাই, নইলে একা একাই তো আমায় চলাফেরা করতে হয়, আর হবেও। কথাটা আবারও বলছি, আমি ভীতু নই, আমি মরতেও ভয় পাই না, কিন্তু ওই অদৃশ্য শত্রুটিকে একবার দেখতে চাই, যেটা খুঁজে বার করা আমার পক্ষে শক্ত, কিন্তু আপনার পক্ষে কিছুই নয়। সত্যিই আপনি নার্ভাস হয়ে পড়েছেন, নইলে এত উল্টোপাল্টা কি কেউ বকে? নীল ব্যানার্জি কি কোনো জাদুকর? নীল সময় চেয়েছিল 2 দিন, কিন্তু 1 দিন বাদেই আবারও একটা অদ্ভুত ঘটনা ঘটল। বরুণ হালদারের ব্যাপার নিয়ে নীল আর দীপু নিজেদের মধ্যে কিছু ভাবনা চিন্তাও করেছিল। সত্যিই তো, বরুণ হালদারের বক্তব্য যদি সত্যি হয় তাহলে ওর পক্ষে সুষ্ঠুভাবে বেঁচে থাকাও কঠিন। সর্বক্ষণ মৃত্যু ভয়ে চিন্তিত থাকলে মানুষের অসুস্থ হয়ে পড়তে বেশি সময় লাগে না। বরুণের অবস্থাটা সত্যিই করুণ। নানা পিতৃপুরুষের সম্পত্তি অদ্ভুতভাবে এই উইলের প্যাচে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তারপর যেই মেয়েটাকে নিয়ে সে স্বপ্ন দেখেছিল সেও আজ দূরমনস্ক। মনের কথা খুলে বলার মতো নিকট কেউই ওর পাশে নেই। এ এক দুর্বিষহ জীবন। বরুণের কথা চিন্তা করে দীপুর তো ডলির ওপর বেশ রাগ হচ্ছিল। কোথাকার কোন এক মেয়ে এসে একটি ছেলের জীবন ওলট পালট করে দিতে বসেছে। তার উপর বরুণের কাকার উইলটিও বড় চিন্তার কথা। বংশের কেউই নয় এমন একজনকে সম্পত্তির অর্ধেক ভাগ দেওয়া। তবে কি টনি মিত্রের সঙ্গে এদের কোনো সম্পর্ক রয়েছে, নাকি ওদের দুজনের বিয়ে না হওয়ার জন্যই অর্ধেক সম্পত্তির বিনিময়ে নিজের ভাইপোকে বাঁচানোর কারণেই এই অদ্ভুত উইল? নীলকে দীপু বলেও ছিল এই উইল বড়ই রহস্যময়। নাড়াচাড়া করলে দেখা যাবে এই উইলের নিশ্চয়ই কোনো গভীর রহস্য রয়েছে। নীল অবশ্য তেমন কিছুই বলেনি। দীপুর কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনেছিল, মন্তব্যও করেনি। তবে ঘাড় নাড়তে নাড়তে কেবল একটা কথাই বলেছিল, তোমার সন্দেহটা আমি একেবারেই নস্যাৎ করে দিচ্ছি না, তবে দেখবে কেঁচো খুঁড়তে খুঁড়তে একদিন কেউটেটা ঠিক বেরিয়ে আসবে। এরপর প্রায় 24 ঘন্টার মতো নীল বেমালুম চুপ হয়ে গিয়েছিল। দীপুর সঙ্গে কোনো কথাও বলেনি। দ্বিতীয় দিন সকালে দিনু, মানে নীলের বাড়ির একটি কাজের লোক, এসে খবর দিল কি এক ভদ্রমহিলা তাদের সঙ্গে দেখা করতে চাইছেন। পাঠিয়ে দে বলে নীল সকালের কাগজটা হাতে তুলে নিল। মিনিট 2-এর মধ্যে এক ভদ্রমহিলা এসে ঘরে ঢুকলেন, সেই সঙ্গে এক ভদ্রলোক। স্বীকার করতেই হয় যে মহিলা বেশ সুন্দরী। এক মাথা কোচকানো চুল, রংটা ঈষৎ মাজা, কিন্তু মুখশ্রীটা বড় সুন্দর। বয়স 24 কিংবা 25 হবে। চোখে সুদৃশ্য এক রোদ চশমা। স্বাস্থ্যটি নিটোল, মেদহীন, কিন্তু যৌবন প্রকট। মহিলার পেছনে ছিলেন 30-32 বয়সের এক ভদ্রলোক। তিনিও বেশ শৌখিন। ব্যাকব্রাশ করা চুল, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, গায়ের রং উজ্জ্বল এবং মুখটা হাসি হাসি। আসলে পরে বুঝেছিলাম হাসি হাসি ব্যাপারটা ওর মুখের আদল বিশেষ। এক একজন পুরুষ অথবা নারীকে দেখলেই বোঝা যায়, বা দেখলেই মনে হয় যে তারা অনেক দিনের পরিচিত। ভদ্রলোককেও সেই বিশেষ দলের মধ্যে ফেলা যায়। মহিলাই প্রথমে এগিয়ে এসে বলে, আমি নীলাঞ্জন বাবুর সঙ্গে কথা বলতে চাই। হাত তুলে নমস্কার করে নীল বলল, আমিই নীল ব্যানার্জি। দাঁড়িয়ে কেন, বসুন। মহিলাও প্রতি নমস্কার জানিয়ে সামনের সোফায় বসলেন। পেছনের ভদ্রলোকটি ওর পাশে বসলেন। কিন্তু আপনাদের তো চেনার কথা নয়, একটা বিশেষ দরকারে আমি আপনার কাছে এসেছি, অবশ্য এরই তাগিদে। বেশ, তো বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি, কিন্তু তার আগে আপনার পরিচয়টা।
আমার নাম ডলি মিত্র, আর উনি হলেন ডক্টর শৈবাল গুপ্ত। নীল আর দীপু খুব স্বাভাবিকভাবেই ডলি নামটা শুনে চমকে উঠেছিল, কারণ ওদের বর্তমান চিন্তাভাবনায় ডলি মিত্র বেশ আকর্ষণীয় এবং আলোচিত নাম। মনের ভাবটা গোপন রেখেই নীল বলল, আপনার নামটা আমার খুব চেনা লাগছে। আচ্ছা, আপনি কি স্কুল মিস্ট্রেস? সামান্য সময়ের জন্য বিস্মিত হলেন ডলি দেবী। আপনি জানলেন কি করে যে আমি স্কুলে পড়াই? বরুণকে উচ্চ রেখেই নীল বলল, তা কোন স্কুলের সঙ্গে আপনি যুক্ত আছেন? সেন্ট জোসেফ, একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সরি, আমার ভুল হয়েছে। আসলে নামের মিলটাই এখানে কাজ করছে। আমার এক বন্ধুর মেয়ে পড়ে সেন্ট পামেরে। ওখানে একটা মিস্ট্রেস আছেন যার নাম ডলি মিত্র। নীলের চালটা বোঝা গেল। দীপু আর এ প্রসঙ্গে গেল না, যেন কিছুই জানে না এমন একটা ভাব নিয়ে নীল জিজ্ঞাসা করল, তা হঠাৎ আমার কাছে আসার কারণ? আপনার নাম আমি কাগজে পেয়েছি। তাছাড়া শৈবালেরও বিশেষ ইচ্ছে আপনার কাছে আসি, তাই। সেই তাইটিই তো জিজ্ঞাসা করছি। এনিথিং রং? মানে কিছু বিপদ টিপদ? হ্যাঁ, বিপদ, আমার বিপদ। কি রকম? আমাকে বোধ হয় কেউ খুন করতে চাইছে। আবার বিস্ময় এবং চমক। এ যেন একদিন আগে শোনা কথার প্রতিধ্বনি। তফাৎ কেবল সেটি একটি পুরুষের গলা আর এটি একটি মহিলার। দীপু যতই বিস্মিত হোক না কেন, নীলের মুখের কিন্তু কোনো ভাবান্তরই দেখা গেল না। সে সহজভাবেই জিজ্ঞাসা করল, কে খুন করতে চাইছে আপনাকে? জানি না, কিন্তু আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার জীবন বিপন্ন। নিশ্চয়ই তার কিছু প্রমাণ আছে। শৈবাল এতক্ষণ চুপ করেছিলেন। এইবার তিনি বললেন, হ্যাঁ মিস্টার ব্যানার্জি, প্রমাণ আছে, অনেক প্রমাণ। যেমন? 2.5 মাস আগে ডলি একদিন কোচিন থেকে ফিরছিল। সাধারণত কোচিন টোচিন থেকে ওর ফিরতে বেশ রাতই হয়। হঠাৎ বাড়ির কাছাকাছি এসেছে, এমন সময় ওর ঠিক পায়ের কাছে এসে পড়ে একটি মাঝারি মাপের পাথরখণ্ড। সেটা আর একটু এগোলেই ওর মাথায় এসে পড়ত। বুঝলেন কি করে সেটা ওকে উদ্দেশ্য করেই ফেলা হয়েছে? ঠিকই, প্রথমে আমরাও তাই মনে করেছিলাম। আমরাও মানে? আপনি সেদিন ওর সঙ্গে ছিলেন? আগে হ্যাঁ, সেদিন আমাদের দুজনেরই একটা নিমন্ত্রণের ব্যাপার ছিল। ওর বাড়ি থেকে একসঙ্গে বেরোবো বলেই। আই সি। তারপর? যে বাড়ির কাছে পাথরটি এসে পড়ে সে বাড়িতে আমরা খোঁজও নিয়েছিলাম, কিন্তু সে বাড়িতে পাথর ছুঁড়ে মারার মতো কেউ ছিল না, তাই তো? আশ্চর্য, আপনি কি করে জানলেন? এই মনে হলো আর কি। তারপর বলুন। তারপর যে কাহিনী ওরা দুজনে ব্যক্ত করলেন সেগুলো সবই বরুণের পুনরাবৃত্তি। ডলি মিত্রের ঘরেও ঠিক একই রকম সাপের আবির্ভাব ঘটে। সেটাও প্রথম ঘটনার দিন 15 পর। আরও 1 মাস পর সিনেমা হলে গিয়ে অনুরূপভাবেই এক মহিলা ভ্যানিটি ব্যাগ থেকে ইন্টারভেলের আগে বেরিয়ে যান। সৌভাগ্যবশত ডলি মিত্র ইন্টারভেলে বাথরুমে যান এবং অল্পের জন্যই বোমা বিস্ফোরণে হত হওয়ার সুযোগ পাননি। বরুণ হালদারের মতো কেউ একজন চলন্ত ট্রাম থেকে ডলি মিত্রকে পা লাগিয়ে ঠেলে দেয়। এবারে উনি চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে বেঁচে যান এবং ডলি মিত্রকেও কেউ কোনো এক অদৃশ্য আততায়ী ক্রমাগত অনুসরণ করছে তাকে খুন করবার জন্য। নীলের গোয়েন্দা জীবনে এর আগে নানান রকমের কেস এসেছে, কিন্তু সত্যি বলতে কি, এমন অদ্ভুত আর আজগুবি ব্যাপার এর আগে কখনো ঘটেনি। ডলি মিত্রের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন বরুণ হালদার এবং ডলি মিত্র যেন আগে ফোন দিয়ে নীলকে বোকা বাড়ানোর জন্যই কাহিনী সাজিয়ে অলিক বিপদের গল্প বলতে এসেছে। দীপুর চোখে মুখে যতই বোকা অভিব্যক্তি ফুটে উঠুক না কেন, নীল কিন্তু নির্বিকার। বেমালুম সব কিছু শুনে গেল। তারপর ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি এনে ডলি দেবীকে জিজ্ঞাসা করল, আপনার সব কথাই শুনলাম। নিশ্চয়ই আপনি আমার কাছে এসেছেন সেই অদৃশ্য আততায়ীকে খুঁজে দেবার জন্য, তাই না? আগে হ্যাঁ, অবশ্য এর জন্যে আপনার যা ফিজ তা নিশ্চয়ই দেব। ফিজের কথা পরে আসছে, আগে ভেবে দেখা দরকার আপনার কেসটা কতখানি গ্রহণযোগ্য। মিস্টার ব্যানার্জি, অনেক আশা নিয়ে আমরা আপনার কাছে এসেছি, আমাদের ফেরাবেন না। একজন নিরপরাধ মেয়ের জীবন বড়ই বিপন্ন। অন্তত মানুষ হিসাবে একজন সাহসী এবং বুদ্ধিমান মানুষের কাছে কি এ আর্জি রাখতে পারি না? চোখ বুজিয়ে নীল কিছু ভাবল। ওর মুখে সেই রহস্যময় হাসিটা তখনও রয়েছে। একসময়ও ধীরে ধীরে বলল, আপনার প্রবলেমটা আমি অ্যাকসেপ্ট করছি,
তবে তার আগে আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে, কোনো কিছু গোপন না করে। ঠিক আছে, একান্ত ব্যক্তিগত গোপনীয় না হলে আমি আপনাকে সবই বলবো। বেশ, তাহলে বলুন তো, আপনি কি জীবনে কারোর কোনো ক্ষতি করেছেন? মানে এমন কেউ যে আপনার জীবনে এসেছে, নিজের অজান্তেই অথবা ইচ্ছাকৃতভাবে তার কোনো ক্ষতি করেছেন, যে নাকি প্রতিশোধ নেবার জন্য আপনাকে খুন করতে চাইছে? কই না তো। অত তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না মিস মিত্র, ভেবে বলুন। আচ্ছা, ডোন্ট মাইন্ড, শৈবালবাবুর সঙ্গে আপনার রিলেশনটা কি? শৈবালি বোধহয় আগ বাড়িয়ে উত্তর দিতে যাচ্ছিলেন। নীল হাত তুলে তাকে বাধা দিয়ে বলল, না, আপনি নন, উত্তর উনি দেবেন। এই প্রশ্নটা কি খুবই জরুরি? নিশ্চয়ই। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনাদের এই সম্পর্কটা কত দিনের? প্রায় 8 বছর। তার মানে কিশোর প্রেম। তা এতদিন বিয়ে করেননি কেন? আমার কিছু পারিবারিক অসুবিধা ছিল। 8 বছরের মধ্যে, শৈবালবাবু কিছু মনে করবেন না, ব্যক্তিগত হলেও ব্যাপারটা আমার জানা দরকার, তাই প্রশ্ন করছি। শৈবাল বললেন, না না, আপনি প্রশ্ন করুন, একান্ত অসুবিধে না হলে ও ঠিকই উত্তর দেবে। বেশ, তাহলে মিস মিত্র বলুন তো, গত 10 বছরের মধ্যে শৈবালবাবু ছাড়া আপনার জীবনে আরও কোনো পুরুষ এসেছিলেন কিনা? এ আপনি কি বলছেন? আপনি নিজেও জানেন আমি কি বলছি বা বলতে চাইছি, তার উত্তরটা দিন। উত্তরটা আমার জানাটা দরকার, বললে আপনারই সুবিধা হবে। শৈবালবাবুর সামনে বলায় যদি অসুবিধা থাকে। না, ওর কাছে আমার কিছুই লুকোনো নেই, এ ব্যাপারটাও ও জানে। বরুণ হালদার বলে একটি ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল। শুধুই পরিচয়? ব্যাপারটা আমি কেবল পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম, কিন্তু বরুণ নাছরবান্দার মতো প্রেম নিবেদন করেছিল। আপনি কি সেটা অ্যাকসেপ্ট করেছিলেন? অ্যাকসেপ্ট করিনি, তবে ওকে ঠিক সেই মুহূর্তে চটাতেও চাইনি। কেন? সে অনেক দীর্ঘ কাহিনী, এখানে তার প্রয়োজন নেই, নিতান্তই পারিবারিক। তবে বরুণ বড় ডেঞ্জারাস ছেলে। ওর প্রপোজালে আমি না বললে একটা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতাম। ন্যায্য পাওনা কি সেটা? বরুণের কাকার কাছে আমার একটা মাসোহারা বন্দোবস্ত ছিল। মাসোহারা? এটা কি চ্যারিটি? আগে হ্যাঁ, লোকে তাই বলবে। কেন? আপনিও তো বেশ ভালোই রোজগার করেন, শৈবালবাবুও নিশ্চয়ই করেন। বিশেষ করে উনি যখন ডাক্তার, তাহলে চ্যারিটি নেবেন কেন? ওই যে বললাম, লোকে চ্যারিটি বলে, কিন্তু আমি মনে করি এটা চ্যারিটি নয়। উনি দিতে বাধ্য ছিলেন। দিতে বাধ্য ছিলেন? কেন এবং কি রকম? ক্ষমা করবেন, সেটা আমি বলতে পারবো না। শৈবালবাবু, আপনি কিছু জানেন? বেশ, বলবেন না। আচ্ছা, বরুণবাবুকে আপনার ডেঞ্জারাস ছেলে বলে মনে হয়েছে কেন? চোয়াল সামান্য শক্ত হলো টলিদেবীর। তারপর চিবুনো স্বরে বললেন, ও পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। ছেলেটাকে দেখলে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু নাম্বার 1 শয়তান। ওর স্বার্থের বিরুদ্ধে কিছু ঘটলে ও খুন করতেও পিছিয়ে যাবে না। কি করে জানলেন? এ আর জানাজানির কি আছে? আমার আগে অনেক মেয়ের সঙ্গেই ও মিশেছে, তারপর ফুর্তি তুর্তি করে কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে সরে এসেছে। এ নিয়ে ওর কাকার সঙ্গে ইদানিং বেশ ঝগড়াঝাটিও হচ্ছিল। কাকা তো ওকে রীতিমতো শাসিয়েছিলেন, ও যদি ওর স্বভাব ত্যাগ করতে না পারে তাহলে ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। এ কথা কেউই জানে না, আইন দিয়েও প্রমাণ করা যাবে না, কিন্তু আমার স্থির বিশ্বাস। হঠাৎ শৈবাল বলে উঠলেন, টলি, পুরনো কথা আবার টানা কেন? না শৈবাল, ওর কাছে কিছু লুকোনো উচিত নয়। তাছাড়া লুকোবই বা কেন? বরুণের মুখোশটা সবার সামনে খুলে ধরাই উচিত। জানেন মিস্টার ব্যানার্জি, বরুণের কাকার মৃত্যুর জন্য কে দায়ী? নীল আগের মতোই বোকা বোকা স্বরে বলল, বরুণবাবুর কাকা মারা গেছেন নাকি? হ্যাঁ, আর ওকে মেরেছে মানে খুন করেছে ওই বরুণ। আপনি জানলেন কি করে? আমার সিক্সথ সেন্স বলছে। জলজ্যান্ত মানুষটাকে আগের দিন সন্ধ্যাবেলা সুস্থ দেখেছি, পরের দিন শুনলাম মারা গেছেন।
এমন কি হয় না? হয়, কিন্তু আগের দিন রাত্রেই কোনো একটি কারণে কাকা ভাইপোই ঝগড়া হয়। ঝগড়াটা কি নিয়ে? আমার সঙ্গে মেলামেশা নিয়ে। ওর কাকা সেদিনই ওকে স্পষ্ট বলে দিয়েছিলেন, ফার্দার যদি আমার মতো ইনোসেন্ট মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা করার চেষ্টা করে তাহলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, একটা কানাকড়িও দেবেন না। ঝগড়া হতেই পারে, তা দিয়ে কি প্রমাণ করা যায় বা এত ডেফিনিট হয়ে কি বলতে পারা যায় যে বরুণবাবুই তার কাকাকে খুন করেছেন? আগেই তো বলেছি, আইন দিয়ে প্রমাণ করা যাবে না। কিন্তু বরুণ সেদিনই মানে ঝগড়ার সময়ে কাকাকে বলেছিল, বেশি তর পাবেন না, তাহলে একদিন গলা টিপে শেষ করে দেব। আমি ডলিকে বিয়ে করব, দেখি আপনি কি করতে পারেন। উত্তরে কাকা বলেছিলেন, তোমার মতো ছেলে যদি ডলিকে বিয়ে করে তাহলে 1 নয়া পয়সাও পাবে না। উইল আমি সেইভাবেই করে রেখেছি। উত্তরে বরুণবাবু কি বলেছিলেন? ওর কাকার সামনেই আমার হাত চেপে ধরে উইল করাচ্ছি বলে আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে ঘরের বাইরে আসে এবং বলে, ডলি, কালই আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করব, আর বুড়ো কিছু করার আগেই ওকে শেষ করে দেব। সবথেকে খারাপ কথাটা কি জানেন? কাকাকে তার পরদিনই মৃত অবস্থায় পাওয়া যায়। আপনিই বলুন না, এরপরেও বরুণকে আপনি খুনি বলবেন না? আইন বড় কঠিন ঠাই মিস মিত্র, এত সহজে সবকিছু নিষ্পত্তি হয় না। যাকগে সে কথা। বরুণবাবুর কাকা কি সত্যিই উইল করে গিয়েছিলেন? আজ্ঞে হ্যাঁ। উইলের ব্যাপার সম্বন্ধে কিছু জানেন? ডলি কিছু উত্তর না দিয়ে মাথা নিচু করলেন। বোধহয় উনি কিছু ভাবছিলেন। তারপর আস্তে আস্তে বললেন, কাকা যা বলেছিলেন উইলেও তাই লেখা ছিল। অবশ্য বরুণকে উনি একেবারে বঞ্চিত করেননি। সম্পত্তির অর্ধেক দিয়েছেন, এক শর্তে, কোনোদিনও আমাকে যদি বিয়ে না করে তাহলেই পাবে। ওর কাকার আপনার প্রতি এত করুণা কেন? এমন কি কারণ আছে যার জন্য আপনাকে বাঁচানোর এত প্রচেষ্টা? উনি আমাকে মেয়ের মতো ভালোবাসতেন। আমার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই এই ব্যবস্থা। বাকি অর্ধেক কাকে দেওয়া হয়েছে? আবার মাথা নিচু করে এবং লজ্জিতভাবে ডলি দেবীর উত্তর, আমাকে। এটা কি অপত্য স্নেহ? বলতে পারেন। এরপরই বোধহয় আপনি বরুণবাবুকে রিফিউজ করেন। রিফিউজ মানে আমি আর যোগাযোগ রাখি না। যার জন্য ও বাড়িতে যাওয়া সেই তিনিই যখন নেই, তাছাড়া শৈবালও সেটা চায় না। এবার একটু অন্য প্রশ্ন করি। উইলের শর্ত অনুযায়ী আপনি তো অর্ধেক সম্পত্তি পাচ্ছেন, তা সম্পত্তি কি পেয়ে গেছেন? না, কাকার উইলে লেখা আছে ওনার মৃত্যুর ঠিক 3.5 মাস পর সম্পত্তি ভাগাভাগি হবে। সম্পত্তি পেতে এখনো কতদিন বাকি? 3 মাস উনি মারা গেছেন, এখনো দিন 15। আর যদি এর মধ্যে আপনার মৃত্যু হয় তাহলে ভাগটা কে পাবে? সেটা উইলে লেখা আছে। আমার মৃত্যু হলে পুরো সম্পত্তির মালিক হবে বরুণ। অর্থাৎ বরুণ আপনাকে খুন করতে পারে, মানে এই একটা কারণেই? পারেই তো, ও সব পারে। প্রথমত সম্পত্তি, আর 2, ওর প্রস্তাবে আমি রাজি হইনি। দুটো কারণেই ও আমাকে মারতে পারে। অবশ্য আমিও সব ব্যবস্থা করে রেখেছি। পুরো সম্পত্তি আমি বরুণকে ভোগ করতে দেব না। আমার ডায়েরিতে বরুণের ব্যাপার সব লিখে রেখেছি। যদি সত্যি আমাকে মরে যেতে হয়, বরুণও রেহাই পাবে না। আপনার বাড়িতে আর কে কে আছেন? আমার মা। তিনি জানেন এসব? না। মাসোহারার ব্যাপারটা? হ্যাঁ। ঠিক আছে। আর আপনাকে কিছু জিজ্ঞাসা করার নেই। পুলিশে একটা ডায়েরি করিয়ে রাখবেন, আর আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে যান। এতক্ষণে শৈবাল বলল, কেসটা তাহলে আপনি নিচ্ছেন? আর কিছু না, বরুণের ওপর একটু নজর রাখা। আমার বদ্ধ ধারণা বরুণই চেষ্টা করছে ডলিকে সরিয়ে দিতে। ও ছাড়া কারোর তো আর কোনো রাগ বা স্বার্থ থাকতে পারে না। ওর মোটিভটাও তো স্পষ্ট। এ কথায় নীলের ভুরুটা সামান্য কোঁচকালো। দেখুন, আমি পুলিশ নই। কোনো ভদ্রলোককে চোখে চোখে রাখার দায়িত্ব আমি নিতে পারি না। এসব কাজ পুলিশের। পুলিশে ডায়েরি করাবেন, ওরাই বরুণকে নজরে নজরে রাখবে। তবে আমি ডলি দেবীর নিধনকামীকে খুঁজে বার করার চেষ্টা করব, এটুকুই বলতে পারি।
ব্যাস, তাহলেই আমরা উপকৃত হব। আপনি চেষ্টা করলে সেই লোকটি ধরা না পড়ে যাবে না। আজ আমরা উঠি। আসুন। ওরা উঠে পড়লেন। উঠতে উঠতেই শৈবাল বললেন, আপনার ফিসটা? একটা ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দেবেন। আমার ন্যায্য পারিশ্রমিকটা আমি বসিয়ে নেব। থ্যাংক ইউ। চেক বইটা আমি সঙ্গেই এনেছিলাম, সই করাও আছে। চেকটা নিতে নিতে নীল বলল, ধন্যবাদ। কি নীলদা? গোলমেলে ব্যাপার। দুজনে কি ফন্দি করে আমার কাছে এসেছে তাও বুঝতে পারছি না। তাতে লাভ? লাভ লোকসান কিছুই জানি না রে। তবে দুজনের ঘটনায় যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে ব্যাপারটা অভিনব। দুজনেই ভাবছে যে কেউ তাকে খুন করতে চাইছে এবং একই প্রসেসে। এটা কেমন করে হয়? তবে কি ষড়যন্ত্রকারী কোনো বিশেষ একজন, যে নাকি একই কায়দায় দুজনকে সরাতে চাইছে? বরং এখানে একটা জিনিস, অর্থাৎ মোটিভের দিক থেকে বিচার করলে ওদের দুজনের যে কোনো একজনের মৃত্যুই অপরজনের লাভ। সেই হিসেবে দুজনকেই সন্দেহ করা যেতে পারে। আচ্ছা নীলদা, তোমার কি মনে হয় দুজনেই সত্যি কথা বলছে? আমার তো কাকতালীয় মনে হচ্ছে। হয় দুজনেই মিথ্যে বলছে, নয়তো যে কোনো একজন সত্যি বলছে। বরুণ হালদার ভবেশ হালদারের একমাত্র উত্তরাধিকার। আইনত এবং ন্যায়ত সমস্ত সম্পত্তি তার বাবার কথা। ডলি মিত্র ওদের ফ্যামিলির কেউ না হয়েও সম্পত্তির অর্ধাংশ পায় কি করে? শুধু ওটা কেন, আরও অনেক অসঙ্গতি আছে, প্রশ্নও অনেক। কীরকম? সত্যিই কি ভবেশ হালদারের মৃত্যুটা স্বাভাবিক? ডলি মিত্রের বক্তব্য অনুসারে বরুণ হালদারের সঙ্গে মৃত্যুর আগের দিন তার ঝগড়া হয়েছিল এবং তাকে শাসিয়েছিল। এটা কি সত্যি? ডলি মিত্র ভালো রোজগার করে, তার ভাবি স্বামী শৈবাল গুপ্ত একজন ডাক্তার। তা সত্ত্বেও সে মাসোহারা নেয় এবং এটা নাকি তার ন্যায্য দাবি। তার দাবিটা কিসের? ন্যায্যই বা কেন? কেনই বা ভবেশ হালদার মাসোহারা দিতে বাধ্য ছিলেন? তোমার ডলি মিত্রকে আমার খুব একটা সুবিধের মেয়ে বলে মনে হচ্ছে না। ভবেশ হালদারের মৃত্যু নিয়ে ও এতটা ডেফিনিট কেন? কেনই বা ও এত জোর দিয়ে বরুণ হালদারকে সরাসরি খুনি বলছে? আমার তো মনে হচ্ছে বরুণ হালদারের ঘাড়ে খুনের দোষ চাপাতে পারলে, খুন হিসাবে সাব্যস্ত করতে পারলে ডলি মিত্রের 16 আনা লাভ। আবার উল্টোটাও হতে পারে। তা পারে, কিন্তু বরুণ হালদার ডলি মিত্রের নামে কিন্তু কোনো দোষারোপ করেনি। বরং ডলি মিত্রই উল্টে বরুণকে লম্পট বলে গেল। অর্থাৎ যে কোনোভাবেই ডলি চাইছে বরুণের কোনো ক্ষতি হোক, অথবা এই পৃথিবী থেকে সে চিরদিনের মতো সরে যাক। তোর কথাগুলো আমি ফেলে দিচ্ছি না, উড়িয়েও দিচ্ছি না। এই গেমটা এনি ম্যানস গেম হতে পারে, তবে প্রমাণ ছাড়া তো এক পাও এগোনো যায় না। বিনা প্রমাণে কাউকে দোষারোপ করাও যায় না। তাহলে এখন কি করবে? ওদিকে দুজনকেই বলেছ যে অদৃশ্য কালপ্রিটকে খুঁজে বার করবে। ওই যে বললাম, সেই অদৃশ্য লোকটিকে খুঁজে বার করতে হলে কিছু প্রমাণ জোগাড় করতে হবে। আপাতত কিছু জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে। মেন রহস্যটা শুরু হয়েছে যেখান থেকে, আমাদের সেখানেই যেতে হবে। কোথায়? ভবেশ হালদারের বাড়ি। কিন্তু ভদ্রলোক তো মারা গিয়েছেন। তা গেছেন, কিন্তু বাড়িতে অতি পুরাতন এক ভৃত্য আছে, নাম গণেশ। গণেশ যদি ষড়যন্ত্রকারীর কেউ না হয় তাহলে কিছু সত্য জানা যাবে। না, আর দেরি নয়, বেরিয়ে পড়ি। এই সময়ে খুব সম্ভবত বরুণ বাড়িতে থাকবে না, ও বোধহয় কলেজে পড়াচ্ছে। ঠিকানা মিলিয়ে যোগীপাড়ায় বরুণ হালদারের বাড়িতে গিয়ে যখন পৌঁছলো তখন প্রায় 2টো বাজে। বাড়িটা সেকেলে এবং বিরাট, দেখলেই বোঝা যায় যে এককালে এদের ভালো অবস্থা ছিল, কিন্তু পরিচর্যার অভাবে বর্তমানে হতশ্রী ভাব। তবে কিছু না হলেও আজকের দিনে এই বাড়িটার দাম অন্তত 70-80 লাখ তো হবেই, বেশি তো কম নয়। বরুণ ঠিকই বলেছিল, লোকজন কেউই নেই। অনেক ডাকাডাকির পর দরজা খুলে 70-এর কাছাকাছি এক ভৃত্য শ্রেণীর বৃদ্ধ এসে দাঁড়ালো। তার চোখে মুখে সামান্য বিরক্তি। নীল জিজ্ঞাসা করল, বরুণ আছে? আগে না, আপনারা আসছেন কোত্থেকে? ও আমার ছেলেবেলার বন্ধু। ছোটবেলার? কই, কোনোদিনও তো দেখিনি। তুমি গণেশ দানা? হ্যাঁ, কিন্তু আমাকে চিনবে না, দার্জিলিংয়ে একসঙ্গে পড়াশুনো করেছি।
তাই বলুন, বরুণদার তো বন্ধু বান্ধব বিশেষ কেউ নেই, তাই বরুণ বাড়িতে নেই, অথচ আমাদের আসতে বলেছিল। অনেক দূর থেকে আসছি। আসতে যখন বলেছিল তখন নিশ্চয়ই এসে পড়বে। আপনারা একটু বসতে পারেন। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। আসুন। বাড়িটায় অজস্র ঘর, সব ঘরেই তালা দেওয়া। মেঝেগুলোয় ঝাড়ু না পড়ায় ধুলি ধূসরিত, এখানে সেখানে ঝুল। বারান্দায় রেলিংয়ে ঝুলে থাকা ধুলো। অনেকগুলো ঘর এবং বারান্দা পার হয়ে একটা ঘরের সামনে এসে গণেশ বলল, এটাতেই বর্তমানে দাদাবাবু থাকে। আসুন, আপনারা এখানেই বসবেন। চাবি গণেশের কাছেই ছিল। দরজা খুলে ওদের ভিতরে নিয়ে গেল। ওটা দুয়েক চেয়ার এনে ওদের বসালো। তারপর বলল, আপনাদের জন্য একটু চা করি, অনেক দূর থেকে এসেছেন বললেন। ঠিক আছে, আপত্তি নেই। গণেশ বেরিয়ে গেল। আলগোছে ঘরটার দিকে তাকাতে তাকাতে দীপু বলল, লোকটার মনে প্যাচ ট্যাচ কম। কি করে বুঝলি? আজকের দিনে মালিকের অনুপস্থিতিতে চট করে কেউ তোমাকে ঘরে এনে বসাবে না। সেটাই ভরসা। অন্তত কিছু কথা বার করা যাবে বলে মনে হচ্ছে। দুজনেই সিগারেট ধরিয়েছিল। টানতে টানতে ঘরটা দুজনেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। বাইরের মতো এত নোংরা না হলেও ঘরটা এমন কিছু শৌখিন এবং সাজানো নয়। মান্দাত্তার আমলের একটা পালঙ্ক, কবেকার পালিশ কে জানে। পাতা আছে ঘরের ঠিক মাঝখানে। সিলিংয়ে ঝুলছে বড় একটা ঝাড়, তার মাত্র কয়েকটা কাঁচ পড়ে আছে, বাকি সবই পড়ে গেছে। এক কোণে একটা শ্বেত পাথরের গোল টেবিল, দেওয়ালে কয়েকটা অয়েল পেন্টিংস, কিন্তু সেও ধুলি মলিন। এদিকে একটা বুক কেস, তাতে কিছু কেমিস্ট্রির বই আর কিছু মডার্ন ইংরেজি উপন্যাস। দু একটা বঙ্কিম আর শরৎচন্দ্রও রয়েছে। খাটের পেছনের দিকে স্ট্যান্ডিং আলনা, তাতে কিছু জামা প্যান্ট ডাই করে তলা মোচড়া অবস্থায় রয়েছে। ঘরের অবস্থা দেখে বেশ বোঝা যায় যে মালিকের স্ত্রী এবং ছন্দ কোনোটাই নেই। সব কিছুর মধ্যেই কেমন যেন একটা ঔদাসীন্য আর কুড়েমির ছাপ। ইত্যবসরে গণেশ 2 কাপ চা নিয়ে ঢুকলো। আমাদের হাতে চা ধরিয়ে দিয়ে বাইরে চলে যাচ্ছিল। নীলই ওকে ডাকলো, গণেশদা, আগে বলুন। এখন তো দুপুরবেলা, কাজকর্মও তো তেমন কিছু নেই। এসো, তোমার সঙ্গে বসে গল্প করি। আমি বুড়ো হাবড়া, আমার সঙ্গে আর কি গল্প করবেন? গল্পের আর কি শেষ আছে, না বয়স আছে গণেশদা? আচ্ছা গণেশদা, তুমি তো অনেক দিন, মানে বরুণের বাবার আমল থেকেই এই বাড়িতে আছো। তারও আগে, তখনও গোঁফ গজায়নি, তখন এ বাড়ি ছিল জমজমাট। আর আজ জানি, বরুণের মুখেই শুনেছি। তারপর এক রাতেই সব শেষ। সেই সর্বনাশা রাতের কথা মনে পড়লে আজও বুকটা কেঁপে ওঠে যেন। এখন তো এক রত্তি ছেলেটাই সম্বল। যতদিন বেঁচে আছি ছেলেটাকে দেখব। যা আপন ভোলা ছেলে, দেখছেন তো ঘরের অবস্থা পরিষ্কারও করতে দেবে না। বলে তুমি বুড়ো হয়েছ গণেশদা, এইসব কাজ তো তোমার করতে হবে না, ও আমিই করে নেব। কিন্তু দেখুন কি হলো, নিজেও করবে না, আমাকেও করতে দেবে না। গণেশ নিজের দমে আরও কিছু বলে যেত, কিন্তু অবান্তর কথা থামালো নীল। আচ্ছা গণেশদা, ভবেশবাবু মানে বরুণের কাকা, উনি কি হঠাৎ করেই মারা গেলেন? গণেশ বেশ কিছুক্ষণ ভাবল, তারপর অনিচ্ছা নিয়েই বলল, তা আপনারা বলতে পারেন, বুকের ব্যারাম ছিল তো। তুমি যেন কিছু গোপন করতে চাইছো। না, আর লুকোনো চুকোনোর কি আছে? বয়স হলে সবাইকেই যেতে হবে। তবুও যেন কোথাও একটা ধন্দ রয়েছে বলে মনে হচ্ছে। কে বিশ্বাস করবে বাবু? বুড়োর কথা কেউ আমলই দেয় না। আর বরুণ দাদা তো আপন ভোলা ছেলে। সে বলে, কি যে বলো গণেশদা, শুধু মুধু কাকাকে কে মারতে যাবে? হঠাৎই হার্ট ফেল করেছে। তার মানে তোমার ধারণা কেউ তোমার ছোটবাবুকে মেরে ফেলেছে? এমনকি তেনার বয়স হয়েছিল আমার চেয়ে ঢের ছোট, 56-57 হবে। ছোট থেকেই তো তেনাকে দেখেছি। বৌদুমণি মারা যাবার পর কেমন কেমন যেন বিপাকী হয়ে গিয়েছিলেন কিছুদিনের জন্য। তাও তো আবার ঠিক হয়েও গিয়েছিলেন ওই উর্মিলা দিয়ে আসার পর আর কি। নীল আর দীপু একবার দৃষ্টি বিনিময় করে। উর্মিলা? এই উর্মিলা কে? সে এক দিদিমণি। শুনেছিল মেয়েটি ভালো ছিল না। তার সে যাই হোক, কিছুদিন ছোটবাবুর ওই মন টন ভালো ছিল,
ভেবেছিলাম ছোটবাবু হয়তো উর্মিলা দিদিকে বিয়ে করবেন, কিন্তু বিয়ে করলেন না কেন? কি যে হলো ছাইপাশ কিছুই বুঝি না। সেই দিদিমণিও আসা বন্ধ করলেন, আর ছোটবাবু সেই ঘরে বসলেন আর কোথাও বেরুতেন না। হঠাৎ তিনি আসা বন্ধ করলেন কেন? আমরা চাকর বাকর মানুষ, এত কি আমাদের খোঁজ রাখা উচিত? তা এসব কতদিন আগের ঘটনা? তা ধরুন গিয়ে বছর 25 তো হবে, অনেক দিনের কথা। তারপর থেকে ভবেশবাবু কি একাই থাকতেন? আর কাউকে বিয়ে করার কথা ভাবেননি? আগে না বাবু, ছোটবাবু আমার লোক বড় ভালো ছিলেন। বড় বাড়ির বড় কেচ্ছা বলে একটা কথা আছে, কিন্তু বাবু আমাদের এ বংশে আমি কোনোদিনও কারোর চরিত্র খারাপ হতে দেখিনি। ছোট বৌদি মারা গিয়েছেন হঠাৎই। ছোটবাবুর তখন জোয়ান বয়স, পুরুষ মানুষ আর একটা বিয়ে করতেই পারে, সেটা তো বাবুর দোষ কিছু ছিল না। না না, কে বলল এটা দোষের? শেষের দিকে বাবু কেমন যেন হয়ে গিয়েছিল। বরুণ দাদা যখন ব্যবসাপত্র দেখলেন না, তখন উনি সব ছোট করে ফেললেন। একটা ছোট দোকান রেখে সব বেঁচে টেঁচে দিলেন। তাছাড়া ইদানিং তো খুব খিটখিটে হয়ে পড়েছিলেন। কেন? ছোটবাবুর সঙ্গে বরুণ দাদার যে গন্ডগোল। হ্যাঁ হ্যাঁ, বরুণ যেন সেই রকমই বলেছিল। কে একটা মেয়ে নাকি কি সব। ছোটবাবুকে আমি কোনোদিনও এমন এক গুঁয়ে হয়ে থাকতে দেখিনি। বরুণ দাদা যখন বললেন উনি ওই দিদিমণিকে বিয়ে করবেন, ও ছোটবাবুর সে কি রাগ! আমাকে ডেকে বললেন সব জ্বালিয়ে পুড়িয়ে দেব, সব তছনছ করে দেব। ওই মেয়েকে বিয়ে করলে সব সম্পত্তি আমি সরকারকে দিয়ে যাব। কেন? মেয়েটা কি ভালো নয়? আমার তো বাপু খারাপ মনে হয়নি। ছোটবাবুর যে কি খারাপ দেখেছিলেন আমি জানি না। আবার মেয়েটার ওপরেও যে বিশাল রাগ ছিল তাও নয়। মেয়েটা একা থাকলে ছোটবাবু তার সঙ্গে কত গল্প করতেন। প্রতি মাসে মেয়েটা আসতো টাকা নিতে। টাকা? কেন? বাবু অনেককেই এমন টাকা দিতেন, তবে ওই দিদিমণিকেই দেখতুম প্রতি মাসে এসে টাকা নিত। গরিব মানুষের ওপর ছোটবাবুর খুব টান ছিল তো। মেয়েটা কি তোমার ছোটবাবুর জানাশোনা কেউ? তা বলতে পারবো না। প্রায় বছর 10 হলো মেয়েটা আসতো। তখন তো ফ্রক পরতো, তারপর শাড়ি ধরলো। তারপর বরুণ দাদা কলকাতায় এলেন। একদিন দেখলাম দুজনের ভাব হয়ে গিয়েছে, আর সেই ভাবটাই হলো কাল। ছোটবাবুর মেজাজ খারাপ হতে শুরু করলো। তুমি যেন তখন বলছিলে তোমার ছোটবাবুর মৃত্যুটা ঠিক সুবিধের মনে হচ্ছে না, কেমন যেন ধন্দ রয়েছে। তা এ কথা তোমার হঠাৎ মনে হলো কেন? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, মনে হয়েছিল তাই বললুম। এই কথা ধরবেন না, ছাড়ান দেন। আহা, আমাদের বলতে আপত্তি কি আছে? আমরা তো কাউকে বলতে যাচ্ছি না, আর বললেই শুনবেই বা কে? এখন তো আর ছোটবাবু ফেরত আসবেন না। তা যা বলেছেন, যা আপনার লোক সেই যদি গা না করে, তাহলে চাকর বাকর আর কি করতে পারে? তাহলে শুনুন বাবু, ইদানিং বাবুর বুকের অসুখটা বেশ বেড়েছিল। ডাক্তার বলেছিল বাবু যেন চেঁচামেচি না করে। তা ভালো, কিন্তু রাগলে তিনিও কম যান না। রেগে মেগে ছোটবাবুকে দু কথা শুনিয়েও দিলেন। বললেন তিনি ওই মেয়েকেই বিয়ে করবেন। তাতে ছোটবাবু বললেন সে ব্যবস্থাও করে রেখেছি। ওই মেয়েকে বিয়ে করলে সম্পত্তির কানা কড়িও পাবে না, সব উইল করা হয়ে গিয়েছে। বরুণ দাদা তা শুনে বললেন, তোমার সম্পত্তি বলছো কি করে? লজ্জা করে না তোমার? ভেবেছ আমি কিছু জানি না? সব বাবার ডায়েরিতে পড়েছি। বাবাকে ঠকিয়ে সব সম্পত্তি নিজের নামে করে রেখেছ। দেখি না কার সম্পত্তি কে পায়। বলেই বরুণ দাদাবাবু দিদিমণির হাত ধরে কটকট করে চলে গেলেন। আর তোমার ছোটবাবু? তিনি তখনও চেঁচাচ্ছেন। কি বলেছিলেন? খানিকটা গালমন্দ করলেন, তারপর আমাকে বললেন সকালেই ওই উকিল বাবুকে খবর দিতে, তিনি পুরনো উইল পাল্টাবেন। তারপরই বাবু অসুস্থ হয়ে পড়লেন। বুকে হাত চেপে শুতে শুতে বললেন ওষুধের শিশি দিতে। কিসের ওষুধ? আগে এই বুকের ব্যায়ামের জন্য ডাক্তার ওষুধ দিয়েছিলেন, রোজ একটি করে খেতে হতো। তারপর? আমাকে বললেন রাত্রে যেন
তেনাকে বিরক্ত না করি। তুমি তাই করলে? হ্যাঁ বাবু, ইদানিং ছোট বাবুর কথা না শুনলে আমাকেও গালমন্দ করতেন ইনিচি। তারপর? পরদিন সকালে গিয়ে দেখি ছোটবাবু উপর হয়ে শুয়ে রয়েছেন। ডাকলু, মুখে কোনো কোনো রা নেই। নাকের কাছে হাত নিয়ে বুঝলুম নিঃশ্বাস পড়ছে না, উনি মরে গিয়েছেন। সে কি, তুমি বুঝলে কি করে? বয়স তো কম হলো না বাবু, মরা দেখলে চেনা যায় না। তা বটে, তা এতে তোমার সন্দেহের কি কারণ? আগে বাবু, কয়েকটা জিনিস আমার কেমন যেন মনে হলো। বাবু ছিলেন, বাবু বিছানার ওপর মুখ থুবড়ে পড়ে আছে, হাতে ধরা আছে জলের গ্লাস, সব জল বিছানায় উল্টে গিয়েছে, চাদর গদি সব ভিজে একাকার, আর ওষুধের শিশিটা তখনও বিছানার ওপর। আমার কেবলই মনে হচ্ছিল মৃত্যুকালে ছোটবাবু বোধহয় জলটুকুও খেতে পারেননি। এটা তো সাডেন অ্যাটাক অফ হার্টও হতে পারে, হয়তো তিনি জল খাবার সময় পাননি। হতে পারে বাবু, আমারই ভুল। তা তুমি তখন কি করলে? গ্লাসটা হাত থেকে নিয়ে বাবুকে চিৎ করে শুয়ে দিল। আর ওষুধের শিশিটা? সেটি জায়গায় রেখে দিয়েছি। কাজটা তুমি ঠিক করনি গণেশদা। কেন বাবু? না, সে তুমি বুঝবে না। তারপর তোমার বরুণ দাদা এসে কি করলেন? কি আর করবেন, ডাক্তার বললেন। তিনি এসে বললেন বুকের ব্যামোয় ছোটবাবু মারা গিয়েছেন। তারপর শ্মশানে গিয়ে বাবুর দেহটা পুড়িয়ে এলেন। নীল মিনিট কয়েক চুপ করে বসে রইল। ওর সজাগ তীক্ষ্ণ দৃষ্টি পলকিন হয়ে গণেশকে লক্ষ্য করছিল। একটু পরেই ধীরে ধীরে বলল, ডাক্তারবাবু কি তোমাদের চেনা জানা? হ্যাঁ বাবু, ওই তো গলির মোড়েই থাকেন। উনি বরাবর ছোটবাবুকে দেখতেন। সেই ওষুধের শিশিটা নিয়ে আসতে পারবে? তা পারবো না কেন, কিন্তু আপনার সেটি দিয়ে কি লাভ? না, মানে আমার এক পিসিমা আছেন, তারও বুকের ব্যামো। এই ওষুধটা একটু দেখে রাখতে হবে আর কি। ঠিক আছে বাবু, বলে গণেশ বেরিয়ে গেল। তবে ওষুধের শিশিটা কি আর আছে? লোকটা বোধহয় এই বোকামি করবে না। তুমি কার কথা বলছো? একজন ব্যক্তি যে নাকি ভবেশ হালদারকে মেরেছিল। সে পুরুষও হতে পারে, আবার স্ত্রীলোকও হতে পারে। তার মানে তুমিও গণেশের কথা বিশ্বাস করে নিয়েছো? ভবেশ হালদারের মৃত্যুটা? অনুমান করছি, বডি তো আর দেখিনি, দেখলে ডেফিনিট হওয়া যেত। তবে যেটা আমি ভাবছি তা যদি ঠিক হয়, তাহলে যে মেরেছে সে বেশ গভীর জলেরই মাছ। কোনো প্রমাণ রাখেনি এবং ধরাছোঁয়ারও বাইরে। এখন কিছু প্রমাণও করা যাবে না, কারণ বডিটা ছাই হয়ে গেছে। তবে সে ভালোভাবেই জানত ভবেশ হালদার মাঝে মাঝে চটে যান, এবং বেশি উত্তেজিত হলেই তাকে হার্টের ওষুধ খেতে হবে এবং মারণাস্ত্রটি ওইখানেই রাখতে হবে। তার মানে তুমি বলছো ইটস এ মার্ডার? কিন্তু কে, বরুণ না ডলি, পুরুষ না স্ত্রীলোক, দুজনে যে কেউই হতে পারে। মোটিভও ক্লিয়ার, কিন্তু চার্জ তো কিছুই নেই। অকারেন্স তো অতীত। একসময় গণেশ ফিরে এলো। তার মুখ কাচু মাচু, হাত কচলাতে কচলাতে বলল, না বাবু, সেই শিশিটা তো আর নেই। জানতাম। ভালো করে দেখেছো তো? হ্যাঁ বাবু। আচ্ছা, সেই দিদিমণি, মানে যাকে নিয়ে এত রাগারাগি, তিনি শেষ কবে এসেছিলেন? ছোটবাবুর মৃত্যুর খবর পেয়ে এসেছিল। খবরটা কে দিয়েছিল? আগে বরুণ দাদা বাবু। বাড়িতে কাকার মৃতদেহ রেখেই চলে গিয়েছিলেন? না না, ছোটবাবুর ঘরে তো ফোন আছে। উনি সেই দিন দিদিমণির স্কুলে ফোন করে দিলেন, তারপরে তিনি এলেন। আর তোমার ছোটবাবু বেঁচে থাকতে শেষ কবে এসেছিলেন? আগে ঠিক মৃত্যুর আগের দিন সন্ধেবেলা। দিদিমণি কি একাই আসতেন, নাকি সঙ্গে আর কেউ আসতো? বরাবরই একা আসতেন, তবে এবার বোধহয় পাকাপোক্তভাবেই আসবেন। এই কথা কেন বলছো? ছোটবাবুর বোধহয় ভীমরতি হয়েছিল, না হলে নিজের ভাইপোকে বঞ্চিত করে। কোথাকার কি এক মেয়ে, তাকে কিনা টাকা কড়ি সম্পত্তি সব অর্ধেক দিয়ে গিয়েছেন। এটা বাবুর ভারী অন্যায় কাজ, তাও কিনা শর্ত রেখে। ওই দিদিমণিকে বিয়ে করলে বাবুর কানা কড়িও পাবেন না। বোধহয় নীলের কাজ শেষ হয়ে গিয়েছিল। সে ঘড়ি থেকে উঠতে উঠতে বলল,
গণেশদা, বরুণ তো এখনো এলো না। অনেক গল্প হলো, আজ উঠি। তুমি আমার এই কার্ডটা দাদাবাবুকে দিয়ে দিও, বলো খুব দরকার যেন দেখা করে। বেরিয়ে আসার সময় নীল আরও একবার জিজ্ঞাসা করলো, আচ্ছা গণেশদা, শুনেছিলাম বরুণের ঘরে একবার সাপ বেরিয়েছিল। এই বাড়িতে সাপ টাপ আছে নাকি? না বাবু, কুসমিনকালে কোনো সাপ টাপ ছিল না। ওটা বরুণ দাদাবাবুর চোখের ভুল। আমিও তো তাই বলি। আচ্ছা চলি গণেশদা। দুজনে যখন বেরিয়ে এলো ঘড়িতে তখন 4টে। বিকেল হলেও রোদের তাপ রয়েছে, রাস্তায়ও লোকজন কম। বাস স্ট্যান্ডে এসে নীল বলল, কেসটা যে কোন দিকে গড়াবে কিছুই বুঝতে পারছি না, আরও নেড়েচেড়ে দেখতে হবে। তোর এখন কি কাজ? না তেমন কিছুই নয়, তবে মেট্রোয় ভালো একটা ফিল্ম এসেছে, তাই যদিও তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। টিকিট কেটে রেখেছিস? যা, তবে আমাকে একবার ছন্দশ্রী সিনেমাটাই ঢু মারতে হবে। হঠাৎ ছন্দশ্রীতে কেন? একই হলে দুবার বোমা ফাটল। সে ব্যাপারে কোনো পুলিশ কেস হয়েছে কিনা, কোনো ইনজুরি হয়েছিল কিনা, এগুলো তো জানা দরকার। তারপর আরও অনেক জায়গায় ঘোরার আছে। নীলদা, মনটা বড়ই খুঁতখুত করছে। তোমার এবারের কেসটা বেশ রহস্যের কুয়াশায় ঢাকা। এখানে একটা লোকের মৃত্যু হয়েছে, যেটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা জানাও উচিত ছিল, কিন্তু বডিটাই পুরানো হয়ে গেছে। এখন তো সবটাই অন্ধকারে। তার মধ্যে থেকেই রহস্যের পর্দাটা খুলতে হবে। দীপুর মাথায় বোধহয় পোকাটা নড়াচড়া করছিল। সিনেমার কথা তাৎক্ষণিক ভুলে ও বলল, আগাগোড়াই ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগছে। একবার ভাবো, দুটি অকালপক্ষ ছেলে আর মেয়ে পরস্পরকে দোষারোপ করে নিজেদের অদৃশ্য আততায়ীর দ্বারা আহত বা নিহত হতে পারে এমন একটা গল্প তোমার কাছে ফেলেছে এবং তোমাকে সেই অদৃশ্য আততায়ীর হাত থেকে বাঁচানোর অনুরোধও করেছে। অর্থাৎ সবটাই ধোয়া। বুনোহাসের পেছনে ছোটা ছাড়া তো আর কিছুই নয়। কিন্তু তোমার মুখে রহস্যের সন্ধান পেয়ে আমি সত্যিই নিজে খুব এক্সাইটেড। আমি জানি অযথা সময় নষ্ট করার লোক তুমি নও। তুমি যখন এত ঘোরাঘুরি করছো বা করবে বলে বলছো, তখন নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। কিন্তু আজ আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। কেন যে মরতে টিকিটটা কাটলাম, প্লিজ আজকের দিনে আমাকে ক্ষমা করে দাও। তুই যা, মন দিয়ে সিনেমা দেখ, আমি বরং একটু ঘাটাঘাটি করি। অগত্যা অনিচ্ছা নিয়েই দীপু বাসে উঠে পড়ে। দীপু চলে যাওয়ার পর নীল একাই ছন্দশ্রীতে ঢুকে সরাসরি ম্যানেজারের ঘরে চলে গেল। ম্যানেজার মিস্টার সুশান্ত দাস তখন তার ঘরেই ছিলেন। নীলর কার্ড দেখাতেই ভদ্রলোক খাতির করে বসালেন, তারপর বললেন, কিন্তু মিস্টার ব্যানার্জি, হঠাৎ আমার এখানে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর কেন? একটা ব্যাপারে একটু খোঁজ নিতে এলাম, আপনার সময় সামান্য নষ্ট করব। আরে না না, তাতে কি, আপনি বলুন কি বলার আছে। বেশ কিছুদিন আগে আপনার এই হলে বার দুয়েক বোমা ফাটে, মানে সিনেমা চলাকালীন। দুবার না তো একবার। আর ইউ শিওর একবার? আগে হ্যাঁ, কোনো নচ্ছার ছেলে ছোকরার কাজ হবে হয়তো। কতদিন আগে মনে আছে? এক্স্যাক্ট ডেটটা এই মুহূর্তে মনে নেই, রেকর্ড আছে দেখে বলতে পারি, তবে মাস দুয়েক তো হবেই। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? লোকালি তখন ইন্টারভাল হয়েছিল, আশেপাশের সিট মোটামুটি ফাঁকাই ছিল, তখন বড় রকমের কিছু হয়নি, তবে পাশে লোক থাকলে খারাপ কিছু হতে পারত। তার মানে কোনো ইনজুরি ছিল না? এক বৃদ্ধ ভদ্রলোকের কানে তালা লেগে গিয়েছিল, এছাড়া আর তেমন কিছু হয়নি। পুলিশ রিপোর্ট করানো হয়েছিল? আগে হ্যাঁ। কেসটার কোনো হদিশ হয়েছে? যতদূর জানি না, এখনো কেউ ধরা পড়েনি। আমার মনে হয় কেউ ওই বাজি টাজি রেখে মশকরা করেছিল। তাহলে আপনি শিওর যে বোমা ফাটার ঘটনা একবারই হয়েছিল? 100%। মিস্টার দাসকে ধন্যবাদ জানিয়ে নীল বেরিয়ে পড়ল। রাস্তায় এসে নীল মনে মনে বলল, দুজনের একজন সত্যি বলছে আর একজন ঘোট পাকাচ্ছে। কিন্তু কে? চমকে মুখ ফিরিয়ে দেখে দীপু। তুই গেলি না সিনেমায়? পারলাম না, তোমার কাছে নাড়া বেঁধেছি, তোমাকে ছেড়ে যাই কোথায়? বেশ করেছিস। কিন্তু আমি যেই প্রশ্নটা করলাম, তিনি কি নি? আসলে কি জানিস, আমার অ্যাজাম্পশন ঘটনাটা ঘটেছে একজনের ক্ষেত্রে, অন্যজন ব্যাপারটা দিয়ে গল্প তৈরি করতে চাইছে, অর্থাৎ সমস্ত ঘটনাটাকেই হাস্যকর করার চেষ্টা হচ্ছে। তাহলে তুমি এটাও বলতে চাইছো দুজনের একজন জানে অন্যজন তোমার কাছে এসেছে,
আর সেটাকে আষাঢ়ে গল্পে পরিণত করার জন্য একই ঘটনার পুনরাবৃত্তি করেছে। কারেক্ট। তুমি কি বিশ্বাস করো সত্যিই ভবেশ হালদারের খুন হয়েছে? সেটা বলা যাচ্ছে না, তবে দেয়ার ইজ সামথিং রং। যদি সত্যি এটা খুন হয়ে থাকে তাহলে কে করতে পারে? প্রবাবিলিটির দিক থেকে বলতে গেলে তো বরুণকেই বেশি সন্দেহ করতে হয়। ডলি দেবীকেও বাদ দেওয়া যাচ্ছে না রে। কিন্তু আগের দিন রাত্রে ঝগড়াই তো বলে দিচ্ছে যে বরুণই কাজটা করতে পারে। ভুলে যাস না, ওই একই সময়ে ডলি দেবীও মিস্টার হালদারের কাছে ছিল। কিন্তু সে তো বরুণের সামনে ছিল। তাহলেও খুন করা যায়। আর যদি পয়জনিংয়ের কেস হয় তাহলে ওষুধের শিশির মধ্যেও তো বিষ রেখে দেওয়া যেতে পারে। যদি ডলি দেবী এই কাজটা করে থাকেন তাতেও কোনো অসুবিধে নেই। ক্যাপসুল বা পিল যাই হোক না কেন, তার মধ্যে বিষ আগে থেকে রেখে দেওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। ডলি দেবী জানতেন অধিক উত্তেজনায় একদিন না একদিন ওষুধ তাকে খেতেই হবে এবং খেলেই তার মৃত্যু হবে। কিন্তু ভবেশ হালদারকে মেরে ডলি দেবীর কী লাভ? তার যা পাবার সে তো ঠিক পাবেই বা পেয়েছে, এবং লাভ তো বরুণেরই। ভবেশ হালদার বরুণের ওই কথা শুনে যদি উইল চেঞ্জ করতেন তাহলে সে যা পেয়েছে সেটাও পেত না। জট আর জট, কেসটা হেভি জট রে। প্রায় কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন বাড়ি চল। সরি রে, তোর মাথায় গোয়েন্দা পোকাটা ঢুকিয়ে দিয়ে তোর আশার সিনেমাটাই নষ্ট করে দিলাম। ঠিক আছে, আরেকদিন তোতে আমাতে চলে যাব, মাথা ধরেছে বড়। বাড়ি গিয়ে দিনুদার হাতের কড়া কফিটা না খেলে আর মাথার জ্বরটা ছাড়বে না। দেখতে দেখতে 7টা দিন কেটে গেছে। নীলের কপালে অনেক রকম আঁকিবুকি। ঝুলবার ইজি চেয়ারে বসে ও আকাশ দেখছিল। আকাশের দিকে দীপু তাকিয়ে দেখল কিছু ছেঁড়া ছেঁড়া মেঘ ছাড়া আর দর্শনীয় তেমন কিছুই নেই। বুঝল ও এখন গভীর চিন্তায় মগ্ন। ইচ্ছে করেই দীপু 2-1 বার গলা খাকারি দিল। ওর ধ্যান ভাঙল। মুখে সামান্য হাসির রেশ টেনে বলল, দেখলি ছবিটা কেমন লাগলো? জোর করে পাঠালে। রদ্দিমার্কা হিন্দি ছবির মতো। তাছাড়া মন পড়ে রয়েছে তোমার কাছে। এদিকে কদ্দূর কি? আগেই তো বলেছিলাম কেসটায় বেশ জট আছে, চোখে কিছুই পড়বে না। তার মানে এখনো হাঁটু চলে? না বৎস, বরং সমস্ত ব্যাপারটাই জলবৎ। তার মানে তরলম? সেটাই জানতে গেলে 2-4 দিন অপেক্ষা করতে হবে। একটা টোপ ফেলেছি, আশা করা যায় এই চারে মাছ আসবেই। নীলদা, তুমি কিন্তু বড্ড হেয়ালি করছো। কেসটাই হেয়ালির। প্রশ্ন কিছু থাকলে কর, যতটা পারি উত্তর দেব। বেশ, তাহলে বলো, ভবেশ হালদারের মৃত্যু কি স্বাভাবিক? না, এটা মার্ডার। শিওর? শিওর, কিন্তু প্রমাণ করার ডাইরেক্ট কোনো হাতিয়ার আমার কাছে নেই। খুনির নিজের মুখ থেকেই স্বীকারোক্তিটা নিতে হবে। খুনিকে নিশ্চয়ই এখন বলবে না? ওটা শেষ দৃশ্যের জন্যই তোলা থাক। সত্যি কি বরুণ হালদার আর ডলি মিত্রের ওপরে জীবনের কোনো অ্যাটেম্প্ট হয়েছিল? একজনের ওপর হয়েছিল, আর একটা বানানো। অর্থাৎ যে খুনি সে ওটাই বানিয়ে বলেছিল। তার মানে ডলি বা বরুণ এদের মধ্যেই কোনো একজন খুনি? অস্বাভাবিক নয়, কারণ ঘটনাস্থলে আর কেউ নেই। চন্দ্রশ্রীতে খোঁজ নিয়েছিলাম, পরে পুলিশ রিপোর্টও দেখি ওদের দুজনের কথিত তারিখের একটির সঙ্গে মিলে যাচ্ছে। সাপের ব্যাপারটাও সত্যি, ওটা খুব সম্ভবত কোনো সাপুরের কাছ থেকে ধার করা হয়েছিল, বিষধর নয়। বোধহয় উপর্যুপরি ভয় দেখানোর জন্যই আনা হয়েছিল। যে বাড়ি থেকে ইটটা ফেলা হয়েছিল সেটাও খোঁজ করেছি। সত্যিই সেই বাড়িতে সেই রাত্রে একজন উঠেছিল, তাকে সে বাড়ির লোক আইডেন্টিফাই করেছে। ও বাড়িতে সে বেশ পরিচিত। আর ট্রাম থেকে ধাক্কা দেবার ব্যাপারটা কোশমিনকালেও ধরা যাবে না, সেটা সম্ভবও নয়। তবে এতগুলো যখন মিলল, ওটাও সত্যি বলে ধরে নিতে হবে। এগুলো চোখের সামনের ঘটনা, কিন্তু গভীরে আছে অনেক রহস্য। সেটা কি? ওটা শেষ দৃশ্যে। সেটা কবে? থাকতে চাস? ইয়ার কি করো না তো। কবে শেষ দৃশ্যে তোমার সঙ্গে না থেকেছি? তুই তো থাকবি, তবে সবটাই নির্ভর করছে টোপটা কতখানি কার্যকরী হবে। কিন্তু নীলদা, টোপের ব্যাপারটা ঠিক বুঝলাম না। সবই বুঝবি,
এত অধৈর্য কেন? গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অন্তিম পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। প্রথম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।